সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফার্স্ট অফ অল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি আজকে আমাদের এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমাকে একটু টেক্সট চ্যাট বক্সে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সবাইকে। আমি ইন্টারটিভ কেয়ার্স অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে হাসনাইন আছি আজকে আপনাদের সাথে এই ওয়েবিনারে হোস্ট হিসেবে। সো ওকে, থ্যাংক ইউ। সো সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনার টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন আরএফএম সেগমেন্টেশন ইন অ্যাকশন কাস্টমার টার্গেটিং ফর মার্কেটিং। সো আজকে আমাদের এই ওয়েবিনারটিতে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সাব্বির হোসেন ওসি ভাই। তিনি বর্তমানে একটি জার্মান বেসড রিটেল কোম্পানিতে কাজ করছেন সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে। সো আমরা দেরি না করে সরাসরি ওয়েবিনারটিতে চলে যাব। তার আগে আমরা একটু আপনাদেরকে সিকোয়েন্সটা সম্পর্কে জানিয়ে দিই। আমাদের রসি ভাই আছেন, তিনি আজকে সেশনটা কন্ডাক্ট করবেন এবং শেষের দিকে আমরা একটা ছোট করে কিউএনএ সেশন কন্ডাক্ট করবো। তখন যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনার মাইক আনমিউট করে অথবা চ্যাট বক্সেও কোশ্চেন ড্রপ করে আপনার কোয়েরি গুলো সলভ করে নিতে পারবেন। এন্ড ওয়েবিনার চলাকালীন সময় যদি আপনাদের কোনো কোশ্চেন আসে, চ্যাট বক্স যদি ওপেন থাকে, ইউ ফিল ফ্রি টু ড্রপ দেম ইন দ্য চ্যাট। সো আর দেরি না করে আমরা সরাসরি ওয়েবিনারে চলে যাই। রসি ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ হাসনাইন। আহ সো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো হাসনাইন আমার পরিচয় অলরেডি দিয়েছে। তারপরেও এখন এই জার্মান বেসড রিটেল কোম্পানিতে, সেখানে আমি ফ্যাশন অ্যান্ড রিটেল একটা কোম্পানি, বাডি অ্যান্ড সেলি, সেখানে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি আম, আমি ইন্টারেক্টিভ কেয়ার্সে কিছু কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে তো কাজ করছি। এবং এর আগে আমি আসলে সর্ট অফ দেশীয় কিছু ফিনটেক কোম্পানিতে কাজ করা হয়েছে। এবং দেখা যায় সেখানে প্রচুর কাস্টমার সেন্ট্রিক ডাটা নিয়ে কাজ করতে হয়েছে, এখনো করতে হয়। কারণ আপনি এখনকার সময় যেমন ডেটা চারদিকে অ্যাভেলেবল, এখানে কয়েকটা চ্যালেঞ্জ সেই ডাটাকে আসলে ইনসাইট বা অ্যাকশনেবল ইনসাইটে কনভার্ট করা, একটা চ্যালেঞ্জ। আর হলো দেন সেটা হলো আপনি প্রপার স্ট্র্যাটেজি ডেভেলপ করা বেসড অন দ্যাট ডেটা। সো এই জন্যই হলো আমাদের আজকের যে ওয়েবিনারটা, সেটা একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। নর্মালি আমাদের দেশে এখন ইউজ করা শুরু হয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোতে আর সেগমেন্টেশন ইউজ করে। পাঠাওয়ার মতো কোম্পানি থেকে শুরু করে আম, মোটামুটি ফ্যাশন এন্ড রিটেলে যারা আছে, সেইলর, ওখানে আমাদের কিছু স্টুডেন্টই কিছু কাজ করতেছে সেইলর বা আর্টিসানে, এগুলা তে এরা এখন ইউজ করা শুরু করেছে। কিন্তু এটা বাইরের মোটামুটি সব কোম্পানি এটা ইউজ করে, যারা, কারণ অলমোস্ট আপনি যে প্রোডাক্টই ডেভেলপ করেন না কেন, আলটিমেটলি আপনার সেটা সেল করতে হবে কাস্টমারের কাছে। তো আপনার যদি কাস্টমারকে ভালোভাবে না বুঝেন, তাহলে আপনি সবাইকে কি করবেন, যে হলো এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি জিনিস বিক্রি করার বা মেসেজ পাঠানো শুরু করবেন। যেমন এক সময় চাল ডালের খুব দুর্নাম ছিল, হয়তো এখনো আছে, আমি ওদেরটা ব্লক করে রেখেছি, আমি পাই না। যে ওদের এখান থেকে সবাইকে গণহারে মেসেজ দেওয়া, বা এটা চাল ডাল না। আপনি দেখবেন যে কোনো ইয়েতে যদি আপনি কোম্পানির ক্ষেত্রে আপনি কোনো কিছু কিনেন, আপনার মোবাইল নাম্বার দেন, তাহলে দেখবেন যে ওদের ক্যাম্পেইন গুলো আপনাকে চালাচ্ছে। কিন্তু সবাই তো সেম ক্যাম্পেইনে আসলে অ্যাক্টিভেটেড হবে না, রেসপন্স করবে না, কারণ এক একজন হলো এক যেমন একজন কাস্টমার মনে করেন আপনার হলো সে হাই এন্ড প্রোডাক্ট কিনে, দামি প্রোডাক্ট বা রেগুলার বেসিসে কিনে অভ্যস্ত। তাকে যদি আপনি উইন্টার সেল দেন, অফারও দেন, সে তার কোনো যায় আসে না, সে পুরোনো প্রোডাক্ট কিনবে না। উইন্টার সেলে কি হয়, যে হয়তোবা হলো আগের দিনে, মানে এই সময়টা কি গরমের দিনে যত প্রোডাক্ট গুলো ছিল সেগুলো ওরা ক্লিয়ার করে পরে নতুন প্রোডাক্ট, উইন্টার প্রোডাক্ট আনতে চায়। তো এই বোঝার ব্যাপারটাই আমরা দেখবো কিভাবে ডেটাকে ইউটিলাইজ করে সেটা করতে হয়। এবং আধুনিক সময়ে আমরা ডেটা কোথায় রাখি, সেই জায়গায় কিভাবে অ্যানালাইসিস করে এটা বের করবেন। কিছুটা আহ একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যানালাইসিস না, একটু ডিফারেন্ট। তো একজন যারা নতুন, তাদের জন্য একটু কঠিন লাগতে পারে। তো আপনার আসলে তো মুখস্থ করার কিছু নাই, আপনারা এখানে এটা কনসেপচুয়ালাইজ করার, যেমন আমি বললাম যে আমাদের দেশে অনেকে এখন এটা ইউজ করাই জানে না, কিন্তু প্রতিটা ই কমার্সের এটা ইউজ করা উচিত। তো সো আপনি যদি আজকে যে স্ট্র্যাটেজিটা বুঝেন, দেন হলো আসলে কোড আসলে শিখে নেওয়া কোনো ব্যাপার না, কোড আসলে সময় লাগবেও না। হ্যাঁ। সো তারপরও আমি এক্সপ্লেন করার যথেষ্ট চেষ্টা করব। লেটস সি। আর বাই দ্য ওয়ে, এর আগে আমি একাডেমিয়াতে ছিলাম, যে ড্যাফোডিলে প্রায় বছর দুয়েকের মতো লেকচারার হিসেবে ছিলাম প্যান্ডেমিকের সময়টায়। কিন্তু একটা পর্যায়ে আমি সর্ট অফ ফিনটেক, ফ্যাশন অ্যান্ড রিটেল এই দিকে আমি মুভ করি। সো ওকে, সো আমি যে কাজটা, এটা আমি দেখাতে পারতাম লোকাল। নর্মালি এটা ডেটা, যদি আপনি রিয়েল লাইফে কাজ করেন, তাহলে আপনার ডেটা থাকে হলো ডেটা বেস। হ্যাঁ।
সো আচ্ছা, এখানে আমি একটু অফ করে নিই, আমি আবার ক্লিক করি। সো ইউজুয়ালি আমরা অনেকে যারা একদম নতুন, যারা বিগিনার, যারা আমরা হয়তো বা বিভিন্ন জায়গায় যদি কাজও করে অভ্যস্ত, আমরা আসলে এক্সেলে ডাটা দেখে অভ্যস্ত। এক্সেল ফাইলের ভিতরে ডাটা ডাটা থাকে, সেই ডাটা টুকটাক হলো চার্ট করা যায়, পিভট টেবিল বা এরকম কিছু করে অ্যানালাইসিস করা যায়। কিন্তু এক্সেল বলেন, গুগল শিট বলেন, এগুলো একটা লিমিটেশনস আছে। গুগল শিটে 1 লাখের বেশি র একসাথে রাখা যায় না, এক্সেলে 1 মিলিয়নের বেশি একটা ফাইলে রাখা যায় না, বা অনেক স্লো হয় বেশি ডাটা হলে। এগুলো আবার হুট করে ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, সেভ হয় না, এরকম অনেক প্রবলেম আছে। তো এটা আইডিয়াল জায়গা না ডেটা অ্যানালাইসিস করার জন্য, হ্যাঁ, বা ডেটা রাখার জন্য স্টোরেজ। তো রিয়েল লাইফে ডাটা থাকে কোথায়? ডেটা থাকে বিভিন্ন ডেটাবেজে। ডেটাবেসকে একটা স্টোরেজ সর্ট অফ, যেখানে হলো আপনি ডেটা রাখতে পারেন। এন্ড দেন সেই স্টোরেজ বা ডেটাবেসকে অ্যাক্সেস করার ল্যাঙ্গুয়েজ হলো এসকিউএল বা সিকুএল, যেটাকে বলা হয় স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু রিয়েল লাইফে আপনি যখন কাজ করেন, বড় অর্গানাইজেশন মোটামুটি সবাই হলো ডেটাবেস ইউজ করে, ছোট অর্গানাইজেশন যারা এখন করে না, এরাও নিশ্চিত থাকতে পারেন ইভেনচুয়ালি ওটা ডেটাবেস ইউজ করা শুরু করবে। এই জন্য চ্যাট জিপিটি বলেন, এআই বলেন, এগুলো যেমন রিপ্লেস করতেছে অনেকের কাজ বা আমাদের শঙ্কা আছে, বাট বিষয়টা হলো ডিজিটালাইজেশনের জন্য মানুষ আরো দিন দিন আরো বেশি হলো যে এরকম ডিজিটালাইজ বা এরকম প্রপার স্ট্রাকচার ফরম্যাটে ডেটা রাখা শুরু করবে বিভিন্ন জায়গায়। তো এই জন্য এসকিউএল ডেভেলপার সবসময় মোটামুটি দরকার হবে, যারা হলো এসকিউএল বা সিকিউএল এ কাজ করতে পারে, ডেটা অ্যানালাইসিস করতে পারে। সো এমন না যে হলো এই কাজগুলোও, যে এই কাজও অনেক কিছু দেখা যাবে চ্যাট জিপিটি দিয়ে করে, কিন্তু রিলায়েবল ইনফরমেশন আপনাকে স্টিল এখনো দিতে পারে না। সো এটার জন্য হিউম্যান ইন্টারভেনশন বা মানুষের দরকার হবে। সো যা বলছিলাম, ডেটাবেস, তো ডেটাবেস দুই রকম। একটা থাকে হলো একটা লোকাল মেশিনে ডেটাবেস থাকে, যে সেই ডেটাবেসটা হলো যে অ্যাক্সেস করা। তো এবং বড় বড় কোম্পানির ক্ষেত্রে কি, একটা, যেমন আমি যেমন আমার ল্যাপটপে এখন একটা ডেটাবেস ওপেন করতেছি, এটাকে বলে মাইএসকিউএল ডেটাবেস, এটা ফ্রি ডেটাবেস। হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিলে এখানে ওপেন হবে। কি স্ক্রিন কি শেয়ার হয়েছে? না, আই থিঙ্ক স্ক্রিন শেয়ার ছিল না, সরি অ্যাবাউট দ্যাট। আমি এখন করতেছি, হ্যাঁ, আমি আবার কেটে দিয়ে, যেমন আমার এখানে এটা ইনস্টল করা আছে, এটা একদম ফ্রি কমিউনিটি এডিশন মাইএসকিউএল এর, এটা একদম 100% ফ্রি। এটা ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন। আর বাই দ্য ওয়ে, আপনাদের যত কোশ্চেন্স আছে আমি লাস্টের দিকে সব আনসার করবো। তো এখানে দেখবেন যে হলো বিভিন্ন আহ ইয়ে থাকে ডেটাবেজ, ডেটাবেজের আন্ডারে থাকে হলো টেবল, টেবলের আন্ডারে আবার গেলে বিভিন্ন কলাম থাকে, এই যে এরকম ইনফরমেশন আছে। যেমন ইভেন আমি যদি এটাকেই যদি বলি, এখানে কিছু ডেটা আছে, এখানে কোনো সেলস রিলেটেড ডেটা আছে। আমার স্ক্রিনটা একটু ছোট লাগতে পারে, এটা ওয়াইড মনিটর। আপনারা আপনাদের এন্ডে যেটা করতে পারেন, একটু জুম করে নিতে পারেন, হ্যাঁ। সো এটা করলে আই থিঙ্ক হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যখন কোড করবো ওই জায়গায় হলো, কিন্তু আমি এটা দেখাচ্ছি না, আমি যখন আমার ক্লাসে দেখাই বা এই কোর্সে, আমি দুইটাই দেখাই। ক্লাউড লোকাল ডেটাবেজও দেখাই, ক্লাউড বেসডও দেখাই। সেম কাজটা ক্লাউডে হোস্ট করে রাখা যায়। এবং লোকালি যেটা, এটা মেনটেনেন্স অনেক টাফ, যখন অনেক বেশি ডেটা হয়ে যাবে। যেমন দারাজের মতো কোম্পানি, ওদের দেখেন কি পরিমাণ বায়ার সেলার, প্রতিদিন নতুন নতুন ডেটা। তো এটা লোকালি রাখাটা তাদের জন্য কিছুটা সাশ্রয়ী, বাট লোকালি আসলে এটা প্রোভাইড করতে, মানে এটা কি বলবো, পারফরমেন্স ভালো হবে না সব সময়। এটা মানে আপনাকে দ্রুত আউটকাম দিবে, রেজাল্ট দিবে, বা অনেক সময় দেখা যাবে আহ ব্যাকআপের উপর ডিপেন্ড করতে হয়, অনেক সময় ডাটাবেস নষ্ট হয়ে যায়। আমি যে কোম্পানিতে আগে এক সময় কাজ করতাম, একদিন এই যে ইলেকট্রিসিটি আসা যাওয়ার ইয়ের মাঝে, 2021-এর ঘটনা মনে হয়। সো তখন হলো, বা 2022-এর শুরুর দিকে প্রচুর ইলেকট্রিসিটি আসা যাওয়া করতো। ইউপিএস এর সাথে কানেক্টেড ছিল, ওই যে অটোমেশন করতে গিয়ে পুরো ডাটাবেজ 1 ঘন্টার জন্য অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ডাটাবেজ গন ছিল। এই ডাটা রিকভার করতে তাদের অনেক ঝামেলা হয়েছিল। সো কিন্তু ক্লাউডে আপনার এই প্রবলেম গুলো হয় না। ক্লাউডে কেমন, ক্লাউডে অনেকগুলা সোর্স আছে, এবং এখনকার সময় ইন্টারভিউ দিতে গেলেও আপনি বা কোথাও যদি জব খুঁজতে যান, তাহলে দেখবেন লিঙ্কডইনে যদি গিয়ে দেখেন, আপনাকে এরকম সিকিউএল যখন বলবে, তখন বলবে যে স্নোফ্লেক, বিগ কোয়েরি, এগুলো প্রেফারেবল। স্নোফ্লেক, বিগ কোয়েরি কি, এইগুলোরই হলো ক্লাউড ভার্সন, সর্ট অফ একটু ডিফারেন্ট। এগুলোকে ডেটা ওয়্যার হাউস বলা হয়। কেন? যখন ডেটা ওয়্যার হাউসে আসলে রাখা হয়, লোকাল ডেটাবেস থাকলেও আমি অ্যানালাইসিস করার জন্য, আমি প্র্যাকটিক্যাল বিষয়ে আসতেছি, জাস্ট 5টা মিনিট, এটা ব্যাকগ্রাউন্ডটা না বললে আপনারা এটা মিস করবেন কিছু জিনিস। তো আমি এখানে জাস্ট গুগল ক্লাউড মানে কনসোল লেখলেই এখানে চলে আসবে, এবং এটা আমি পুরো ফ্রি ভার্সনটা ইউজ করতেছি আমার অফিসের জন্য, যেটা আমাদের অফিসের এটা কেনা আছে। হ্যাঁ, এবং এর আগের কোম্পানি যেখানে কাজ করতাম সেখানে ওরা স্নোফ্লেক ব্যবহার করতো। এবং আপনি যখন এবং অ্যামাজনের একটা সার্ভিস আছে, অ্যামাজন রেডশিফট,
এই তিনটার যে কোনো একটাও যদি আপনি ভালোভাবে জানেন, তখন এখনকার সময় জব মার্কেটে আপনার একটা ভালো ডিমান্ড থাকবে। হ্যাঁ। সো এখানে যদি আপনি গুগলের এগুলো সব সার্ভিস এখানে আছে, হ্যাঁ, অনেক কিছু ভার্টেক্স পাইথন চালানো যায়। আমরা এখানে বিগ কোয়েরিতে গিয়ে কাজ করবো। বিগ কোয়েরিতে যদি ক্লিকও করি, তখন আপনার এই জিনিসগুলো তো এখন যেটা হচ্ছে এখানে, কিছু জিনিস এখানে, মানে আপনি আপনারা যখন আসবেন এরকম কাউন্সিল ধরে, আপনাকে কি করতে হবে, একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হবে। এটা জাস্ট 1 মিনিটের ব্যাপার, আপনাকে বলবেই যে একটা প্রজেক্ট তৈরি করো। প্রজেক্ট তৈরি করার পরে তখন আপনি প্রজেক্ট তৈরি করে এবং আপনার ফ্রি রিসোর্স দিয়ে এটা কাজ করতে পারবেন। ইভেন এটা ক্রেডিট কার্ড ছাড়া, ইভেন যাদের ক্রেডিট কার্ড আছে ওদের আরো কিছু সেবা আছে, যেগুলো হলো জাস্ট $1 দিয়ে কাটবে আপনার কাছ থেকে, কেটে আবার আপনাকে দিয়ে দিবে। তারপর আপনাকে 90 দিন টাইম দিবে, 90 দিনে আপনি প্রায় $300 মতো খরচ করতে পারবেন। $300 দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন, মোটামুটি সব কাজ শিখতে পারবেন, এক্সপেরিমেন্ট চালাতে পারবেন। সো এটা ফ্রি সার্ভিস। আর এখন যেটা দেখাচ্ছে এটার জন্য ক্রেডিট কার্ড কিচ্ছু লাগবে না, একদম ফ্রি। তো আমার দেখেন আমি একটা এখানে প্রজেক্ট তৈরি করেছিলাম, এখন মাল্টিপল প্রজেক্ট আছে। এটা একটা প্রজেক্ট। এটার আন্ডারে দেখবেন যে হলো বিভিন্ন ডেটা সেট আছে, বা এখানে যদি দেখেন যে এটাকে বলে প্রজেক্ট। প্রজেক্টের আন্ডারে এখানে যেমন দেখেন এটাকে বলে ডেটা সেট। আমরা ক্রিয়েট করেও দেখাবো নতুন। ডেটা সেটের আন্ডারে টেবল থাকে। এখানে স্ট্রাকচার ডিফারেন্স, এবং এগুলাকে বলা হয় ডেটা ওয়্যার হাউস। ওয়্যার হাউস আর ডেটাবেজের মাঝে পার্থক্য কি, ডেটাবেজে আসলে আপনার ট্রানজাকশনাল ডেটা পড়ে, যত ট্রানজাকশন হচ্ছে সবকিছু। কিন্তু ওয়্যার হাউসে আসলে আপনার ট্রানজাকশনাল ডেটাবেজ অনেক অনেক টেবিল থাকে। সব দরকার নাই, আপনার যেটা প্রয়োজন সেই টেবিলগুলো অ্যানালিসিস এর জন্য দরকার হয়, ড্যাশবোর্ড বানানোর জন্য দরকার হয়, মেশিন লার্নিং এর জন্য দরকার হয়, সেগুলাকে এখানে এনে এটা ইটিএল পাইপলাইন বলে, বা ডেটা ইঞ্জিনিয়াররা এই কাজগুলো করে এখানে রেখে দেয়। কারণ আপনি যদি এখানে প্রিভিউ দেন, দেখলো এই ডাটাগুলো এখানে দেখতে পারবেন। এখানে টোটাল প্রায় 9426টা রেকর্ডের মতো আছে, একটা সেলস এর রেকর্ডের মতো আছে। ইভেন এটা কোনটা কোন ধরনের ভেরিয়েবল টাইপ, এগুলা এখানে স্কিমাতে, এগুলোকে বলে স্কিমা। হ্যাঁ। তো এখানে এইভাবে থাকে। তো আমরা যদি যেই কাজটা করার জন্য, আমার এটা ছিল সবকিছু, আমি এটাকে ডিলিট করেছি। হ্যাঁ। সো আপনাদের কোয়েশ্চেন থাকলে আমি সবকিছু লাস্টে অ্যাড্রেস করবো, হ্যাঁ, কেমন? ওকে। সো আমাদের যেটা হলো এখানে, আমি যেহেতু এটা রিটেল ডেটা, রিটেল এন্ড ফ্যাশন বলতে পারেন, ক্রিয়েট ডেটা সেট এখানে দিলাম। তো এখানে ডেটা সেটের একটা নাম দিতে হবে। আমি যেমন দিলাম রিটেল। হুম। এখানে নামের ক্ষেত্রে লেটার্স, নাম্বার এবং আন্ডারস্কোর অ্যালাউ করবে। মাল্টি রিজিয়ন দিতে পারেন, সিঙ্গেল রিজন। মাল্টি রিজিয়নটা অনেক সময় ইম্পর্টেন্ট কি, আপনার অরিজিনাল ডেটাবেস হলো মনে করেন যে বা কোন রিজিয়নে, সো এটার কাছাকাছি রিজিয়ন চুজ করলে ভালো, বা আপনি যে রিজিয়নে আছেন সেটার আশেপাশে রিজিয়ন চুজ করলে ভালো, তখন ফাস্টার। বাট ইউজুয়ালি যখন যারা সেট আপ করে, এগুলো সব ডাটা ইঞ্জিনিয়াররা সেট আপ করে, বা ওয়্যার হাউস বানানোর জন্য আলাদা ডাটা ইঞ্জিনিয়ার আলাদা থাকে, তো তারা এগুলো সেট আপ করে। মাল্টি রিজন হলে খরচ বেশি হয়। কিন্তু যেমন মনে করেন যে আপনার আমার যেমন হলো জার্মানিতে ওদের ডাটাবেজ, বা নেদারল্যান্ডে ওরা রেখেছে। তো ওরা কিন্তু জার্মানি থেকে এটা ইউজ করতেছে, আবার আমি কি করতেছি বাংলাদেশ থেকে ইউজ করতেছি, তো আমার জন্য পারফরমেন্সটা কিন্তু একটু স্লো হবে। কিন্তু ওরা যদি মাল্টি রিজিয়ন দিয়ে তো মুম্বাইও দিয়ে দিত, তাহলে ওদের খরচ বাড়তো, কিন্তু আমার জন্য ফাস্টার কোয়েরি হইতো। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে জাস্ট হলো এখানে আই থিঙ্ক চুজ করতে হবে রিজিয়ন। সো আমাদের জন্য কাছাকাছি যেটা একটা রিজিয়ন চুজ করলে, এগুলো এত বড় ব্যাপার না আপনার জন্য, এগুলো সব সেট আপ করতে থাকবে রিয়েল লাইফে যখন করবেন। তো এগুলো আপনাকে সব হলো সেট আপ করে দিবে, থাকবে। আপনি জাস্ট হলো এটার উপরে কুয়েরি করে আপনার লাস্টে ডেটাকে ইউজ করে ইনসাইট নিয়ে আসা। ওকে। সো এখানে দেখেন এই প্রজেক্টের আন্ডারে এখন আমি রিটেল নামের একটা ডেটা সেট আছে, কিন্তু কোনো টেবিল নাই। টেবিল ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, আমি একটা এখানে ক্রিয়েট টেবিল অপশনে ক্লিক করলাম। সো এখানে এমটি টেবিল না, আমি আপলোড করব, আমার একটা সিএসভি ফাইল আছে, আমি দেখাচ্ছি। ব্রাউজে যাই। সো কেয়ার্স, জাস্ট মিনিট। আচ্ছা, আপনাদের আরেকটা কন্টেক্সট দিলে একটু ভালো হতো, যে কোনো সমস্যা নেই। এই ডাটাটা, হ্যাঁ, এখানে জাস্ট একটা সিএসভি ফাইল আছে। এটা এখন এইভাবে দেখা যাচ্ছে না, আপনি যদি চান এক্সেল এর মতো করে ওপেন করতে, নর্মালি সিএসভি ফাইল এরকমই থাকে, কমা কমা দিয়ে। আপনারা চাইলে এখানে ওইভাবে দেখতে পারেন। তো এখানে যদি দেখেন, ওকে। সো এখানে দেখবেন যে হলো অর্ডার নাম্বার আছে, প্রত্যেকটা অর্ডারে কতটা কোয়ান্টিটি অর্ডার হয়েছে, প্রতিটা এই যে এতটা অর্ডার কোয়ান্টিটি ছিল, এক একটার প্রাইস কতটুকু, হ্যাঁ, এরকম সেলস ভ্যালু কত, এরকম কবে অর্ডারটা হয়েছিল, এটা কি শিপ হয়েছে কিনা, এটা আরো ভালো বোঝা যায়। যে মনে করেন এখানে যদি আপনি ক্লিক করে যদি ফিল্টারটা অন করে দেন, বিভিন্ন স্ট্যাটাস এরিয়া আছে, শিপড আছে, ক্যান্সেলড আছে। আপনি যদি দেখেন যে হলো না,
ইন প্রসেসে, অনেক সময় আপনার ফুড পান্ডা বা এগুলোতে অর্ডার দেন না, বা বিভিন্ন অনলাইন ই কমার্সে, তখন দেখবেন এরকম ইন প্রসেসে আছে, এরকম বিভিন্ন স্ট্যাটাস দেখায়। তো এখান থেকে বিভিন্ন ইনফরমেশন আছে, এইটাকে আমরা লোড করতে চাই এসকিউএল ডাটাবেজে। ইউজুয়ালি এরকম থাকবে না, ইউজুয়ালি আপনার ট্রানজাকশন ডাটাবেজের সাথে কানেক্টেড থাকে, এটা অটোমেটিক এখানে সেভ হয়। তো এটাকে কি স্যাম্পল সেলস ডাটা, আমি একটা নাম দিব, এই যে দেখেন সিএসভি ফাইল অটোমেটিক বুঝে গিয়েছে, রিটেল ডেটা সেটের আন্ডারে স্যাম্পল সেলস ডেটা। ওকে। তো আমি এই যে কোন কলাম বা কোন ভেরিয়েবল, প্রত্যেকটা ইওর একটা হেডার ছিল, যে স্ট্যাটাস কি, এগুলাকে টেক্সট টাইপের ভেরিয়েবল ছিল, অর্ডার ডেট টাইপের একটা ডেট ছিল। তা আমি হয় একে তো সবাইকে চিনিয়ে দিতে পারে, আর একটা হলো আমি এখানে অটো ডিটেক্ট বললাম, সে তাহলে অটোমেটিক্যালি চিনে যাবে যে কোনটা আমার কোন ধরনের ডেটা ছিল। অন টপ অফ দ্যাট, আমার ডেটা কি হেডার ছিল না একটা, হেডারটা কি ভেরিয়েবলের নাম, তখন আমি বলবো যে হলো আমি এখানে হেডারটা স্কিপ করো, বাকিগুলো আমার ডেটা, ওইটা হলো হেডার। এতটুকু বলে যখন আমি ক্রিয়েট ডেট টেবল দিলাম, তখন দেখবেন ইনস্ট্যান্টলি এটাতে আরো একটা গুগল শিটের ডাটা সেভ করা যায় বিভিন্ন ধরনের। তো আমি যদি ইভেন টেবিলে যদি যাই, দেখেন এখানে আপনার প্রিভিউতে গেলেও এই ডাটাটা দেখতে পারবেন এখানে। হ্যাঁ। So, এটা যদি আপনি কোয়েরি করতে চান, যেটা বললাম যে আমরা এই যে ডাটাবেজ আছে বা ডাটা ওয়্যার হাউস, এটার সাথে ইন্টারাক্ট করার ল্যাঙ্গুয়েজ হলো এসকিউএল বা সিকিউএল। স্ট্রাকচার করে এটা প্রায় 1973 সাল থেকে এই ডাটা এটা ছিল। এখনো স্টিল ডাটা প্রফেশনাল যারা সব থেকে মানে ভালো ডাটা প্রফেশনাল, মানে এখন আপনি বলতে পারেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হলে আপনাকে ডেফিনেটলি পাইথন বা এগুলোতে ভালো হতে হবে, কিন্তু তাদেরও জানতে হয়, সিকিউএল জানতে হয়। তো একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনাকে ডেভেলপ করতে গেলে, ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি ডেভেলপ করতে যান, আপনাকে সব থেকে ভ্যালু বেশি দেখা হয় যেটা হলো আপনার সিকিউএল এর বা এসকিউএল এর নলেজের। এবং এটার ল্যাঙ্গুয়েজটা তুলনামূলক সব থেকে সহজ। আমি যেমন এখানে যদি কুইরি দেখেন, আপনাকে অটো কিছুটা দিয়ে দিচ্ছে, রাইট? যে আমি যদি বলি ওকে সিলেক্ট স্টার, বলতে বোঝাচ্ছে অল। আমার এখানে অনেকগুলা কলাম ছিল না, আমি অনেকগুলা কলাম না, আমি মনে করেন যে আমি শুধু মানে আমি অনেকগুলো কলাম ফিক্সড, আমি স্পেসিফিক কলামও নিতে পারি। যেমন আমি যদি এখানে বলতে পারি অর্ডার ডেট ছিল, রাইট? অর্ডার, এখানে দেখবেন একটু অটো সাজেশন দিবে অর্ডার ডেট। আমি যদি চাই অর্ডার ডেট নিব, তারপরে অর্ডার এরকম নাম্বার, মানে আমি যা যা চাচ্ছি অর্ডার লাইন, এগুলা এবার সিলেক্ট করতে পারবো। আরেকটা আছে অল দেওয়া, মানে হলো আমাকে সবগুলা রেকর্ড দেখাও। কোথা থেকে দেখাও? এই যে এই প্রজেক্টের আন্ডারে, এই টেবিলের আন্ডারে, সরি এই ডেটা সেটের আন্ডারে এই টেবিল থেকে তুমি দেখো, আমাকে কিছু ডেটা দেখাও, কোথা থেকে? এই জায়গা থেকে। এবং আমি বলতেছি যে লিমিট, লিমিট না দিলে যেটা হয় সে সবগুলা ডেটাই দেখাবে, আমি সবগুলা ডেটাই দেখি। কন্ট্রোল এন্টার দিলাম, অথবা আপনি এখানে রান করতে পারতেন। সো এখানে যদি দেখবেন যে 2823টা রেকর্ড আছে, কিন্তু রিয়েল লাইফে যেমন আমি রিসেন্টলি আরএফএম সেগমেন্টেশন নিয়ে কাজ করেছি আমার কোম্পানিতে, আমি হলো 2012 থেকে ডাটা ছিল আমার ট্রানজেকশনের, সেখানে আমি প্রায় 70 মিলিয়নের উপরে ডাটা নিয়ে কাজ করেছি। হ্যাঁ। সো এই জন্য যেটা হলো লোকাল ডাটাবেজে অনেক স্লো হতো, কিন্তু আমি বিগ কোয়েরিতে যখন কাজ করতে আমার just মানে আমার কতক্ষণ টাইম লাগবে কি লাগবে এগুলো নিয়ে আমার চিন্তা করতে হয়নি। এটা যেমন এইরকম, আপনি যদি এখানে যদি আমি এই অংশটা কপি করে রাখি, যেহেতু একটু বড়, শুধু এখানে ডেটার, আর যদি এখানে আপনি যে কোনো কিছু নিতে চান, যেমন আপনার হলো মনে করেন যে ওকে আপনার কয়টা ক্যাটাগরি বা স্ট্যাটাস আছে মনে করেন আপনি, বা অথবা মনে করেন যে টোটাল কোয়ান্টিটি অর্ডার কত, তাহলে আপনি জাস্ট সাম বলবেন। হ্যাঁ। তারপরে আপনার কি ছিল, তো এটা পরে দেন, আগে যদি এটা দেন তাহলে অটো সাজেশন দিবে সাম অফ কোয়ান্টিটি অর্ডার। দেখেন আপনি যখন ইয়ে করবেন, বাই দা ওয়ে এটা রান করার সময় পুরোটা দিলে দুইটাই রান হবে, ফ্রম বলি নাই আমি। হ্যাঁ। সো যেটা হোক ফ্রমে যদি দিয়ে যদি আমি ইয়ে করি, সিলেক্ট করে যদি রান করেন এই অংশটা, তাহলে দেখবেন যে টোটাল আপনার টোটাল কোয়ান্টিটি অর্ডার কত। এটা এরকম ভাবে দেখলেন। কিন্তু আপনি মনে করতেছেন যে না আমার সবার জন্য দরকার নাই, আমার কি দরকার, যে প্রত্যেকটা কাস্টমার বাই কাস্টমার দরকার। ওকে, তাহলে আপনি বলবেন যে এখানে কাস্টমার নেম কমা, তারপরে আপনি ধরবেন এখানে যে ওকে, তাহলে আমাকে এটাকে বলি গ্রুপ বাই। গ্রুপ বাই প্রথমে যেমন এটা হলো সিম্পল, যে আপনি অ্যাসেম্বলিতে করার আগে যেমন সবাই এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে, আপনি গণনাটা কিন্তু কঠিন হবে বা কিছু কাউন্ট করতে গেলে তো কার এজ কত বা কতজন আছে কোন ক্লাসের, সিক্স এর কতজন, সেভেন। তো সবাই যখন একটা সারিতে যখন লাইন করে করে আলাদা করে দাঁড়ায়, সিক্স এর আর এক লাইনে সেভেন, তখন কিন্তু হেড কাউন্ট করাটা সহজ। সেম ভাবে এসকিউএল এর ক্ষেত্রে এটা আমরা বলি যে গ্রুপ বাই। প্রথমে তুমি কাস্টমার নেম দ্বারা গ্রুপ বাই করো, তারপর তুমি এটার জন্য সাম বের করো। তার মানে কি প্রতিটা কাস্টমারের
আলাদা আলাদা করে, আগে যেমন টোটাল আসছিল, এখন হলো কোয়ান্টিটি অর্ডার এখান থেকে। দেখেন এখানে সবার জন্য চলে আসছে। সো এই এসকিউএল এর কোড হলো সর্ট অফ এরকম তুলনামূলক সিম্পল। কিছু জিনিস আছে বলে উইন্ডো ফাংশন, সিটি, এই ক্ষেত্রে ওরাতে একটু লেংদি হয়, তারপরও এত কমপ্লেক্স না অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, বা অর্থাৎ ভাস্ট স্কোপ নাই। পাইথনে অনেক কিছু, পাইথন দিয়ে ওয়েব স্ক্রিপ্টিং করা যায়, পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, মেশিন লার্নিং করা যায়, ডেটা অ্যানালাইসিস করা যায়, এনএলপি নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এখন আমাদের মেইন টপিকে আসি। সেম কাজটা করার জন্য আমি যেটা মেইনলি করতে চাচ্ছিলাম, আমি কিছু নোটস নিয়ে রেখেছি, সেটা আমি এখানে কপি করে কাজগুলা করব। সো আমি যদি এখানে এভাবে বলি যে হোয়াট ইজ আরএফএম, অর তাহলে আরএফএম হলো যে, এখন আপনারা তো স্বাভাবিকভাবে টার্মস গুলাকে, আর কি, আর হলো রিসেন্সি। রিসেন্সি বলতে আপনার যারা কাস্টমার আছে সবাই তো এক টাইমে অ্যাক্টিভ না, কেউ মনে করেন রিসেন্ট টাইমে কিনেছে, কেউ অনেক আগে কিনেছে, যেটা আমরা বললাম যে অনেকজন অনেক বছর যাবত ইনঅ্যাক্টিভ, তাকে আপনি ট্রেডিশনাল ইয়ে দিয়ে আপনি তাকে অ্যাক্টিভ করতে পারবেন না, তার জন্য ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইন হতে হবে। আবার যে সবসময় অ্যাক্টিভ, তার জন্য হলো আপনার এক ধরনের ক্যাম্পেইন কাজ করবে। সো এটা ই কমার্স বলেন বা এই ধরনের ইয়েগুলোর জন্য এই অ্যানালিসিসটাকে গোল্ড ধরা হয়, গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। ফ্রিকোয়েন্সি যেটা, এটাকে বলা হয় যে হাউ অফেন দে পারচেস, মানে হাউ রেগুলারলি দে আর পারচেস, তা আপনারা কেমন রয়্যাল কাস্টমার। মুদি দোকানের ক্ষেত্রে থাকে না কিছু কাস্টমার আমার বান্দা কাস্টমার, এইরকম। মনিটারি ভ্যালু যেটা, যেটা হলো আপনার, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো প্রপারলি? ক্যান এনিওয়ান কনফার্ম? জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো যদি কোনো সময় ছোট বা ইয়ে মনে হয় আপনাদের এখান থেকে ইয়ে করে নিয়ে, ওকে। সো এখানে যেটা বললাম যে হলো মনিটারি ভ্যালু হলো তারা কেমন স্পেন্ড করেছে। দেখেন আপনি যদি নর্মালি যদি কাস্টমারকে বলেন যে, আপনি ইউজুয়ালি যেটা বিজনেসে দেখা হয়, আমার টপ কাস্টমার দেখাও 10 জন। এখন টপ বলতে কিসের ভিত্তিতে টপ? হ্যাঁ, আপনি যদি রান করেন যে এইভাবে সিম্পল, এখান থেকে আপনি কিন্তু কে সব থেকে বেশি অর্ডার করেছে এটা ইজিলি বের করতে পারবেন। কেমন, আমি যদি এটাকে বলি অর্ডার বাই, যে এই ভ্যালুটা যেটা এজ হলো টোটাল কিউটিওয়াই অর্ডার, টোটাল, আচ্ছা ওকে, ফাইন। আর এটাকে যদি তখন আমি বলি যে টোটাল কোয়ান্টিটি অর্ডার ডিসেন্ডিং, এবং এখানে যদি বলি লিমিট 10, তাহলে যেটা হবে, দেখেন আমার টপ ও হলো সব টপ 10 কাস্টমার দিবে যারা সব থেকে বেশি কোয়ান্টিটি অর্ডার করেছে। তো এটা হলো কি কোয়ান্টিটির ভিত্তিতে, কিন্তু যারা বেশি কিনেছে অ্যামাউন্ট, তারাই যে আমার সব থেকে বেস্ট কাস্টমার নট নেসেসারিলি। আপনি যদি তাদের হলো মনে করেন সাম অফ সেল রিলেটেড কিছু নাই, সাম অফ সেলস অ্যাজ টোটাল, এটাকে বলে অ্যাজ দিয়ে, যেটাকে বলে এটা টোটাল। একদিনে তো এসকিউএল সব শেখানো সম্ভব না, আমি তাও ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। টোটাল সেলস, বা টোটাল স্পেন্ড, টোটাল কত খরচ করলো। তো আপনি যদি এটা যদি করেন, তখনই আপনি বুঝতে পারবেন যে বেশি কিনেছে বলে যে তার বেশি অ্যামাউন্টের নট নেসেসারি। হ্যাঁ, এখানে যেটা দেখেন এখানে হয়তো বা সেমই মোটামুটি আছে, না, দেখেন এই পার্সনের যেটা তার থেকে বেশি, 5-এ যে আছে তার থেকে যে 6-এ আছে, তার কোয়ান্টিটি কম কিন্তু তার অ্যামাউন্ট বেশি। সো এরকম আরো উদাহরণ পাবেন যে, সো এই জন্য এখন আপনি কার ভিত্তিতে বলবেন যে বেস্ট, অ্যামাউন্টের ভিত্তিতে নাকি যে বেশি কিনে সে, নাকি এখন এরা মনে করেন যে বেশি কিনেও কিছু কাস্টমার বেশি ইয়েও মনে করেন যে রেগুলার কিনতো, আপনি যখন এইভাবে বের করলেন অর্ডারের সংখ্যাও বেশি, আবার মানিটারি ভ্যালুও বেশি, স্পেন্ডও বেশি, কিন্তু রিসেন্সি গিয়ে দেখতে গেলেন সে 2 বছর আগে অ্যাক্টিভ, 2 বছর যাবত তার কোনো সেলস নাই, তাহলে কি সে স্টিল আপনার জন্য ভ্যালুয়েবল কাস্টমার? ইউ অলরেডি হ্যাভ লস্ট হিম। অথবা তারা রিস্কে আছে, তাদেরকে রিঅ্যাক্টিভেট করতে পারেন। হি ইউজ টু বি এ গুড কাস্টমার বাট হি ইজ নট উইথ আস এনি। সো এখন তো আমার জন্য প্রায়োরিটি দিতে হবে যে ওকে, আমার ফ্রিকোয়েন্সি তো আমি আসলে কি, কাকে প্রায়োরিটি দিচ্ছি। তো রিয়েল লাইফে যখন করা হয় এই জন্য এই তিনটার কম্বিনেশন আকারে দেখা হয়, তিনটার কম্বিনেশন আকারে কোনটা। তো এখানে যেটা করা হয়, প্রত্যেকটা ভ্যালুর উপর ভিত্তি করে 1 থেকে 5-এর উপর স্কোর দেওয়া হয়, তারপরে তিনটা স্কোরে মিলে যারা হায়েস্ট থাকে তাদেরকে বলা হয় যেমন আমার লয়াল বা চ্যাম্পিয়ন কাস্টমার, যারা একদম নিচের দিকে রিসেন্সি ভ্যালু থাকে বা অন্যগুলাতে তারা আমার হলো লস্ট কাস্টমার, এরকম বিভিন্ন মিনিংফুল গ্রুপে কনভার্ট করা হয়। হ্যাঁ, ওকে। সো এখানে যেটা ইয়ে করা যায় যে আমি এখানে চাইলে এরকম স্টেপ বাই স্টেপ সবগুলাই করতে পারি, তো তাও আমি ট্রাই করি।
যে এখন রিসেন্সি ফ্রিকোয়েন্সি এবং মনিটারি ভ্যালুটা আমি সবার জন্য বের করব। তো আমরা যে ইয়েটা করেছিলাম এখানে অলমোস্ট এইটাই, এই কোডটাই আমি এখানে কপি করি ফার্স্ট কাজ করার জন্য জাস্ট। ওকে, সো এখানে যেটা কাস্টমার নেম অনুযায়ী আমরা যেটা টোটাল কোয়ান্টিটি অর্ডার দেখেছিলাম, তো আমরা এখন আর এটাতে ইন্টারেস্টেড না। আমরা যেটা দরকার হলো কি, যে প্রথমে দরকার আমরা রিসেন্সি, আচ্ছা বাই দা ওয়ে সেলস যেটা টোটাল স্পেন্ড যেটা, সেটাকে আমরা কি বলতে পারি, এটা হলো মনিটারি ভ্যালু বা এম, আমরা বলতে পারি জাস্ট হলো এম ভ্যালু। ওকে, আচ্ছা ফাইন। তো এটাকে দেখলেন যে অনেক দশমিক সহ এরকম আসে, এই যে দশমিক এত বড় নাম্বারে আমরা আসলে দশমিক দেখিয়ে দেখানোটা উচিত না, এটাকে প্রপার নাম্বার ফরম্যাটিং এ করার জন্য আমরা এটাকে জাস্ট রাউন্ড দিয়ে আমি বললাম যে 0 ডেসিমাল দেখাও, আপনি চাইলে 1 ডেসিমাল বা 2 ডেসিমাল দেখাই দেন। কিন্তু এরকম 91, 9,12,294.1 এক একটা ভ্যালু অ্যাড করে না। ওকে, দেন আমি যদি বলি এখানে, দেন নেক্সট আমার এখানে কাজ কি, এখানে রিসার্চ, আচ্ছা বাই দ্য ওয়ে এটা এম ভ্যালু পেয়ে গেলাম। আমরা এখানে যেটা করতেছি আর এফ এম ভ্যালু। ওকে, তো রিসেন্সি ভ্যালু, তো রিসেন্সি ভ্যালুর আগে আমি একটা ফ্রিকোয়েন্সি ভ্যালু বের করি। ফ্রিকোয়েন্সি ভ্যালু হলো একজন হলো কি পরিমাণ অর্ডার করেছে, মানে মানে হাউ ফ্রিকোয়েন্ট হি পারচেজ, এটা আমরা কি দেখি, তার কতটা অর্ডার, এটা দেখে দেখি। তো এটা কি কি করে আমরা, নর্মালি আমরা কোনো কিছু যখন কাউন্ট করতে চাই, অর্ডার নাম্বার আছে আমাদের, অর্ডার নাম্বার, বাট অর্ডার নাম্বার হলে যেটা হয় এটা প্রপার কাউন্ট হবে না। এখানে কি হবে, যে একটা অর্ডারের ভিতরে মাল্টিপল লাইন আইটেম থাকতে পারে। যেমন আপনি স্বপ্ন থেকে কোনো কিছু কিনলেন, আপনাকে দেখবেন একটা রিসিট দিল, তখন আলটিমেটলি এটা একটা রিসিটই, এটা একটা অর্ডার, কিন্তু এটার ভিতরে দেখবেন অনেক সাব প্রোডাক্ট থাকতে পারে। আপনি 3টা প্রোডাক্ট কিনলেন, তাহলে 3টা লাইন থাকে আইটেম। তো এটার জন্য আমরা এটাকে করতে হয় কি, কাউন্ট ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট বলতে ইউনিক, ইউনিক কয়টা অর্ডার ছিল, অ্যাজ এফ ভ্যালু, এরকম ভাবে দেখা হয়। হ্যাঁ, লাস্ট আমাদের একটা আছে, সেটা কি, রিসেন্সি ভ্যালু। রিসেন্সি ভ্যালুটা একটা রিসেন্সি ভ্যালু কি, দেখেন আপনি যদি আজকে কারেন্ট ডেটের সাথে হিসাব করেন, আজকের ডেট থেকে মানে আপনার যদি বিজনেসটা কারেন্ট, মানে আপনি এখন কাজ করতেছেন, আমাদের এই ডেটাটা অনেক পুরনো, অনেক পুরনো ডেটা ইউজ করা হচ্ছে, কিন্তু এই জন্য আমরা একটু ডিফারেন্টলি দেখবো। কিন্তু আপনি যদি আজকের দিন, মানে আপনার যদি একটা লাইভ বিজনেস হয়, একটা ই কমার্সিও আছে, তাহলে আপনি দেখতে চাইবেন কি আজকের ডেটে বসে যখন আপনি কোডটা করতেছেন, মানে কারেন্ট ডেটে থেকে কতদিন আগে একজন এই অর্ডার, আপনার লাস্ট তার অর্ডার কতদিন আগে। একজনের যদি দেখেন লাস্ট জানুয়ারিতে তার অর্ডার, তার মানে সে কত, 8 মাস আগেতে অর্ডার করেছে, 240 দিন আগে অর্ডার করেছে। সো ও আপনার এরকম, তো সে চার্ন বা এরকম হওয়ার রিস্ক। আরেকজনকে যদি দেখেন 5 দিন আগে, তার মানে সে বেশি অ্যাক্টিভ রিসেন্ট টাইমে। তো এই জিনিসগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কাস্টমারও এখান থেকে বের করা যায়। তো এটার জন্য এই ডিফারেন্সটা বের করার জন্য ডেট ডিফ নামের একটা ফাংশন আছে। তো ডেট ডিফের মাঝে, ফাংশনের মাঝে কি দিতে হয়, এই যে বললাম ডিফারেন্স, তো এখানে কারেন্ট ডেট, কারেন্ট ডেট একটা ফাংশন আছে, কারেন্ট ডেটে থেকে আমার কি ডিফারেন্সটা দিতে হবে, একজন কাস্টমারের লাস্ট অর্ডার ডেট। তো একজন কাস্টমার লাস্ট অর্ডার ডেট বোঝা যায় ম্যাক্সিমাম অফ, ম্যাক্সিমাম দিয়ে সবার তার লেটেস্ট অর্ডারটা, যেটা ম্যাক্সিমাম অফ অর্ডার ডেট, এটা। তো এখন এই ডিফারেন্সটা আমি কিসে দেখতে চাই, ডেতে দেখতে চাই, এজ, আর এটা আপনি চাইলে মান্থে দেখতে পারবেন, ইয়ার এন্ড, ইউজুয়ালি এটা ডেতে দেখে অভ্যাস। তো এটা হলো আর ভ্যালু। আপনি যদি এখানে রান করেন এখন, আপনি দেখবেন সবার জন্য একটা ইয়ে পেয়ে যাচ্ছেন। তো আহ, ওনার রিসেন্সি ভ্যালু কত, মানে সে এত বছর আগে, তো এখানে কেন এটা আমরা ব্যবহার করব না, দেখেন এটা 7,392 দিন আগে অর্ডার বোঝাচ্ছে, অনেক বছর আগে। কিন্তু এটা কারণ হলো এই ডাটাটা যেটা আছে এটা 2003-4-এর ডাটা, একটা স্যাম্পল ডাটা ইন্টারনেটে পাওয়া যায় এই ডাটা, এবং তাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু গুলা, এটা মনিটারি ভ্যালু গুলা, এগুলো সবগুলো আমার চলে আসছে, এগুলাকে ইউজ করে আমরা আরএফএম সিমুলেশন। তো আমরা এই কারেন্ট ডেটের জায়গায় কি করব, আমার এই বিজনেসের লেটেস্ট ডেটটা কত এটা আমরা দেখবো। যেমন আপনি যদি এখানে এই বিজনেসের লাস্ট অর্ডার, মানে অ্যাক্টিভ ডেটা কত, সিলেক্ট অল ফ্রম, আমরা এটা দিলে কি হয়, আমরা জানি যে এখানে অল ডাটা দেখাবে, ডাবল দিয়েছি ফর্ম। লাস্ট আমি বেশি টাইম নিব না এখানে, আমি বাই দা ওয়ে আমি 10টার ভিতরে শেষ করবো এই লেকচার, 10টার ভিতরে শেষ করবো, এবং এটা আবার পাওয়ার বিআই কিভাবে প্রেজেন্ট করা যায় সেটাও আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, তারপরে আপনাদের কোয়েশ্চেন্স এর যত কোয়েশ্চেনের আনসার, এবং মাঝে সেলস টিম থেকে হয়তো বা কেউ কিছু কথা বলবে। সিলেক্ট আমার হলো ম্যাক্সিমাম অফ, এটা এক্সেলেরও সেম ফাংশন, এক্সেলেরও ম্যাক্সিমাম দিয়ে যদি আপনি ডেট দেন, তাহলে লেটেস্ট অর্ডার ডেটটা দেখাবে। আপনি যদি এটা রান করেন, তাহলে দেখবেন
আপনার লেটেস্ট ডেটটা এই বিজনেসের কত? সো 2005-এর মের 31 তারিখ, তার মানে এটা হলো অনেক পুরনো ডেটা। তখন আপনি যখন কারেন্ট ডেট আজকের ডেটের সাথে এটা ডিফারেন্স দেখতেছেন, এরকম হচ্ছে। আর কোনো কাস্টমার তার আগেও হইতে পারে কিনেছে এটা। তো আমাদের উচিত যে এই অংশটা যে আমি লিখলাম না, আমার এই ডিফারেন্সটার সাথে দেখতে হবে। তো এটা একটা সাব কুয়েরি বলে, কারেন্ট ডেটের জায়গায় আপনি জাস্ট কি করবেন, এটা দ্বারা রিপ্লেস করে দেবেন, আর কিছু না। তো এটা দ্বারা রিপ্লেস করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা ব্র্যাকেট, এক্সট্রা ব্র্যাকেটের ভিতরে এটাকে দিতে হবে। তো রিয়েল লাইফ এটাকে বলে সাব কোয়েরি। সাব কোয়েরিটাই হলো মানে নর্মালি যখন এসকিউএল এর কোয়েরি কমপ্লেক্স হয় তখন সাব কোয়েরির ব্যাপারটা। সাব কোয়েরির ব্যাপারটা হলো এইটা সবার আগে রান হবে, এতটুকু। সাব কোয়েরি সবার আগে রান হয়, রান হয়ে এসে এই ভ্যালুটা দিবে। তারপর দেখবেন প্রত্যেকটা কাস্টমারের জন্য, যেহেতু আমি গ্রুপ বাই বলেছি, তার মানে কাস্টমার বাই কাস্টমার, একজন কাস্টমারের ডেট মনে করেন যে ওকে মে 3 তারিখ, তো ওটার সাথে এটা ডিফারেন্স বের করবে। তারপর আরেকজনের 10 তারিখ, তারটার সাথে ডিফারেন্স বের করবে, এরকম ভাবে। সো এই এখানে আমরা যেটা, এইটাকে আমরা এখানে পিছনে আমরা এটাকে বলে কমেন্ট করে রাখা, হ্যাঁ। যে এইভাবে যদি কোনো কিছু ডাবল ড্যাশ দিয়ে যদি কিছু করেন, তাহলে এটা কমেন্ট আউট, এটা রান হয় না। এসকিউএল এটা ডকুমেন্টেশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট। এখন দেখেন প্রত্যেকটা কাস্টমারের রিসেন্স। আচ্ছা, এখন আপনারা যদি চিন্তা করেন যে এখন, আচ্ছা বাই দা ওয়ে, এখন এই রেঞ্জ গুলো হলো হিউজ ডিফারেন্স। মানে কারো একদিন আছে, কারো হলো মনে করেন ডিসেন্ডিং এ সাজাইলেন, কারো ক্ষেত্রে দেখেন 508 দিন আছে। মানিটারি ভ্যালুর ক্ষেত্রে কারো দেখেন কত আছে, রেঞ্জ গুলা দেখেন 9,12,000, আর কারো আছে দেখেন যে 9,129। এত নিউমেরিক ডাটা, আপনি তো এখান থেকে যদি ডিসিশনে গ্রুপ করতে চান, আপনি আসলে বের করতে পারবো না প্রপারলি যে ওকে, যে কোনটা আমার আসলে কি বলবো, উম, আমি কিভাবে থ্রেশহোল্ড ভ্যালু, আমি বললাম না 1 থেকে 5 স্কোর দিব। আমার আইডিয়া হলো এখন এই যে রিসেন্সি ভ্যালু, ফ্রিকোয়েন্সি ভ্যালু, মানিটারি ভ্যালুর উপরে ভিত্তি করে আমি তাদেরকে স্কোরিং করব। তো মানিটারি ভ্যালুর ক্ষেত্রে স্পেন্ড যারা সব থেকে বেশি করেছে সে আমার জন্য আইডিয়াল কাস্টমার, তাই না? টপ 20% যারা, তাদেরকে আমি 5 দিব। তারপরের যারা 20%, মানে 60 থেকে 80%-এর ভিতরে যারা, তারা হলো আমি কি দিব, 4 দিব। এভাবে 0 থেকে 20%-এর ভিতরে যারা 1 দিব, এরকম 20 থেকে 40-এর ভিতরে 2 দিব। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যে বেশি কিনে সে আমার জন্য ভালো। কিন্তু এটার ক্ষেত্রে অর্ডারটা কিরকম হওয়া উচিত, আপনাদের কি মনে হয়? যে রিসেন্সির ক্ষেত্রে যে অনেক আগে কিনেছে সে আমার জন্য ভালো, নাকি যে পরে কিনেছে সে আমার জন্য ভালো? মানে রিসেন্ট টাইমে যে কিনেছে, যার ভ্যালুটা ছোট, যে একদম ছোট মানে কি, সে রিসেন্ট টাইমে, এরা এই কাস্টমাররা হলো একদম রিসেন্ট টাইমে আমার কাছ থেকে কিনেছে, ওই বিজনেস অনুযায়ী আর কি। আর যারা দেখতেছেন যে এত পুরনো, তারা হলো অনেক আগে মানে আমার কাছ থেকে কিনেছে, তো এদেরকে আমি লোয়েস্ট স্কোর দিব। তো এটার ক্ষেত্রে একটু অর্ডারটা ডিফারেন্ট, অন্যগুলার ক্ষেত্রে বেশি মানে ভালো, এখানে বেশি মানে খারাপ। সো আমরা এই জায়গাটাকে ইউজ করে আরএফএম সেগমেন্টেশন, এখন এতক্ষণ আমরা যেটা দেখলাম, এখন আমরা করবো যে আরএফএম সেগমেন্টেশন। আমি এতটুকু রাখলাম রিসেন্সি ভ্যালু, ফ্রিকোয়েন্সি ভ্যালু, মনিটারি ভ্যালু করার জন্য। দেন এটাকে এটাকে বলে সিটিই বলে। এটাকে আমরা ইউজ করব, এই ভ্যালুগুলাকে ইউজ করে এগুলাকে আমরা স্কোর দিব। যেমন বেসড অন, আমি দেখতেছি এখানে 508 সব থেকে ওর্স্ট, তাকে আমি দিব 1 দিব। ও হলো, ও কম, তখন কমের ক্ষেত্রে এটা তো বললাম তো উল্টা অর্ডার, তো ওকে আমি 1 দিব। ও হলো মোটামুটি ভালো আছে, কত ভালো আছে এটা আমি জানি না। এই কাজটা আমাদের করে দেয় স্ট্যাটিস্টিক্যাল একটা ফাংশন, পার্সেন্টাইল বা এন্টাইল। হ্যাঁ, এন্টাইল নামের একটা ফাংশন, এটাকে আমি বলে দিলে সে অটোমেটিক আমাকে কিছু গ্রুপ করে দিবে, স্কোর দিয়ে দিবে। এটার জন্য আমি প্রথমে ইউজ করতে হবে, এটাকে বলে সিটি, কমন টেবিল এক্সপ্রেশন। রিয়েল লাইফে ইন্টারভিউ ভাইবা দিতে গেলে এই কমন টেবিল এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হবে। উইথ, একটা নাম দিতে হয়, উইথ দিয়ে শুরু করতে হয়, কাস্টমার সামারি ডেটা অ্যাজ, দিয়ে করতে হয়, দিয়ে তারপর এখানে মনে করেন যে এখন এটাকে দেখেন সেম জিনিসই আসবে। আমি যদি এখানে সিলেক্ট অল ফ্রম, আমি যদি বলি কাস্টমার সামারি ডেটা, এটাকে ওটাকে চেইনের মতো বলা যায়। যে এখানে যে ইনপুটটা আছে এখানে সে এটাকে আবার এখানে রিপিট করা যায়। তো আমরা তো আর এক্স্যাক্টলি সেম গুলা সবগুলা চাইবো না। তো আমরা এখানে বাই দা ওয়ে সামারি ডাটা যেহেতু, আমরা এটাকে আহ আমরা এটাকে শর্টকাট বলতে পারি, সি, মানে কাস্টমার সামারি, সিএস এরকম নাম দিয়েছে। এটাগুলো সব বলে এলিয়াস, আমি ফুল নাম লিখতে যেন না হয় সেই জন্য। আর আমি এইগুলা, আপনি এক লাইনেও লিখতে পারেন, কিন্তু নর্মালি গুড প্র্যাকটিস হলো এরকম ভাবে লেখা হয়, একটু স্পেস দিয়ে।
ইন্ডেন্টেশন থাকে। সো এখানে আমি চাই যে এই যে সিএস যেটা এই টেবিলের সবগুলা কলাম, আপনি চাইলে একটা একটা করে কলাম লিখতে পারেন এরকম, কাস্টমার নেম, তারপরে এই যে আর ভ্যালু ফ্রিকোয়েন্সি, এইভাবে লিখতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, আপনি বলতে পারেন সিএস ডট স্টার, তাহলে ওই টেবিলের যেখানে যে কলাম আছে কয়টাকে, কাস্টমার নেম, আর ভ্যালু, এফ ভ্যালু, এই যে নিচে যেগুলো আছে এগুলো চলে আসবে। দেন, তো আমি এটা সেগমেন্টেশনটা করে আমি আপনাদের স্ট্র্যাটেজিটা বলতেছি। এখানে এক্সেলেন্ট কিছু ফাইন্ডিংস আছে, জাস্ট একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, এটা আমি জাস্ট টেকনিক্যাল বিষয়টা আমি যা দ্রুত এটা শেষ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তখন আমি স্কোর করার কথা বলছিলাম যে এন্টাইল আমি 5, সো ওভার, এটাকে একটা উইন্ডো ফাংশন বলে। হ্যাঁ, ওভারের ভিতরে আমার বলতে হয় উইন্ডোটাকে অর্ডার বাই, তখন আমি বলছিলাম যে আমার আর ভ্যালুর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে শুধু উল্টা ভাবে আমি মার্কিং করি, যে সব থেকে বেশি তাকে আমি সব থেকে কম দিব। এই জন্য আমি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। সে নাম্বারিংটার সময় 0 থেকে 1 হয়, তো এস আর, এটা হলো আগে ছিল ভ্যালু, আর এটাকে আমি স্কোর বলতেছি। সেম ভাবে এখানে বাকি দুইটাও হবে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ মেইন আপনার স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট, এক্সিকিউশনটা এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আহ তো এখানে আর ভ্যালুর জায়গায় কি, এফ ভ্যালু, তারপরে এটাকে তাহলে অ্যাপ স্কোর। এটার ক্ষেত্রে আর ডিসেন্ডিং না, এটা হলো অ্যাসেন্ডিং, কিছু না বললে সেটা অ্যাসেন্ডিং নেয়, আবার অ্যাসেন্ডিং লিখতেও পারেন। তো তারপরে এখানে যেটা আসবে এম স্কোর, এম ভ্যালু, এম ভ্যালুটা এম স্কোর হচ্ছে। এই হলো যে, আমি যদি এরকম রান করি এখন দেখবেন কয়টা বাজে, আর 10 মিনিটের ভিতরে আমরা এক্সিকিউশনটা শেষ করার ট্রাই করব। দেখেন এখানে, দেখেন প্রত্যেকের একটা স্কোর চলে আসছে। দেখেন এই নাম্বারটা যত বড় তাদের স্কোর দেখেন তত কম, কিন্তু যার নাম্বার ছোট এটা, মানে সে আমার রিসেন্ট টাইম অ্যাক্টিভ কাস্টমার, তারকে হাইয়েস্ট দেখছেন। আবার এখানের ক্ষেত্রে যে ছোট তাকে দেখেন 2 দিচ্ছে, কিন্তু যার ভ্যালু বড় ওকে 5 দেওয়া হচ্ছে। কিন্তু এগুলা হলো আমার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা স্কোর হয়েছে, কিন্তু এগুলার আমার কম্বিনেশন দরকার। হ্যাঁ, তো কম্বিনেশন দরকার হলে আমি আরেকটা এখানে আমার সিটি নিতে হবে, উইন্ডো ফাংশন, সরি, হ্যাঁ, সিটি কমন টেবিল এক্সপ্রেশন। তো এখন আর উইথ বলতে হবে না, এখন আমি যেটা করব এটা হলো আর এফ, এটা আমরা করেছিলাম কি এখানে আর এফ এম স্কোরস এস, এইটার ভিতরে আমরা তো আর এফ এম স্কোর ইউজ করেছি, নাম আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখন আমরা নতুন আরেকটা করব, এটাকে আবার পাইপের মতো করে নিচে নামাবো, পাইপ, এটা পাইপলাইনের মতো। হ্যাঁ, আমরা জাস্ট ফ্লো হচ্ছে নিচের দিকে ডাটা। সো সিলেক্ট ফ্রম, এটার নাম কি দিতে পারি, আর এফ এম, এটার নাম হলো আর এফ এম স্কোরস, এস আর এফ এম স্কোরস, আর এস নাম দিলাম। তো এটার ক্ষেত্রে সেম, আর এস ডট অল, যেমন আগেরটার ক্ষেত্রে কিন্তু সব আসছিল আগেরটায়। হ্যাঁ, আর এস ডট অল, এটার পাশাপাশি আমরা তিনটার একটা কম্বিনেশন ভ্যালু নিতে চাই। কম্বিনেশন ভ্যালু হলে তিনটার যোগফল একটা নিতে পারি। তো আর স্কোর প্লাস এফ স্কোর প্লাস এম স্কোর এস, এটা হলো সো এটা হলো আর এফ এম টোটাল, আর এফ এম স্কোর। ওকে, কিন্তু এটাতে যেটা হবে, এটাকে টোটাল একটা ভ্যালু দিবে, যেমন এটা 2 2 2 6, এটা হলো হচ্ছে 6 আর 4 10। কিন্তু আমার যেটা দরকার এগুলোর বাইরেও এগুলা দিয়ে একটা নিউমেরিক্যাল ক্যাটাগরি করা, কারণ আমার এখানে আসলে গ্রুপ করা হলো মেইন কাজ। হ্যাঁ, কনক্যাট দিয়ে যদি আপনি এই তিনটাকে যদি ইউজ করেন, কনক্যাট হলো তিনটা টেক্সট এসকিউএল এর এক্সেলও সেম ফাংশন, টেক্সটকে জয়েন করা, জাস্ট আমার কমা দিলেই হবে। সো এটা হলো এস আর এফ এম স্কোর, অর আপনি বলতে পারেন আর এফ এম কম্বিনেশন। ঠিক আছে, তো এই যখন করলেন দেখেন, আপনি রান করে দেখেন যে এখানে সবগুলো একসাথে রান হচ্ছে। আই থিঙ্ক, হ্যাঁ, এখানে দেখেন এই কম্বিনেশন চলে, কম্বিনেশনে কি আছে দেখেন, 2 3, এখানে কি 3 2 3। তো এটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ, ওর ক্ষেত্রে চিন্তা করেন, সে হলো আহ, প্রথমে রিসেন্সির ভ্যালুর ক্ষেত্রে মাঝামাঝি, সে মোটামুটি কিছুদিন মানে রিসেন্ট টাইমে ইনঅ্যাক্টিভ, বাট একদম অনেক আগেও না, সে অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। ফ্রিকোয়েন্সি ভ্যালুর দিকে মোটামুটি, খুব বেশি সে কিনে না। হ্যাঁ, মানে এরকম স্কোর 2, মানে খুবই অল্প কেনাকাটা করছে। মানিটারি ভ্যালুর দিকে মাঝামাঝি, কিন্তু ওর ক্ষেত্রে যদি দেখেন রিসেন্সি ভ্যালুর দিক দিয়ে হলো 4, মানে কি
মানে হ্যাঁ ভালোর দিকে, সে মোটামুটি রিসেন্ট টাইমে অ্যাক্টিভ, হয়তো বা মাস দুয়েকের ভিতরে। তার কিন্তু সে কিনেছে কম, কিন্তু সে যা কিনেছে একটু দামি জিনিস কিনেছে, এই জন্য তার ফোরটা ভ্যালুটা বড়। ফোর দিয়ে বোঝাচ্ছে সে তার হলো ইয়েতে ভালো। তো আপনার জন্য আইডিয়াল কাস্টমার কারা, যারা হলো সবগুলাতে উপরের দিকে থাকবে, যেমন 555 অথবা 455, এই টাইপের যারা আছে তাদেরকে। তো এতগুলা ইওর মাঝে আপনার তো এগুলা বের করবেন কিভাবে? সো এই জিনিসটা, এই যে ক্যাটাগরাইজ করাটা, এটা জাস্ট আমি আপনাদের একটা জিনিস দেখাই। তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে এরকম সেগমেন্টেশন করতে হবে। যেমন এরকম আপনার উচিত হলে এরকম যারা, তাদেরকে আপনি চ্যাম্পিয়ন্স বলতে চান সব দিক দিয়ে, যারা বেশি স্পেন্ড করবে, রেগুলার আপনার কাছ থেকে কেনাকাটা করবে, রিসেন্ট টাইমে যারা অ্যাক্টিভ। বাট এদের বাজি যদি চিন্তা করেন আপনি, দেখেন নিডস অ্যাটেনশন কারোদের বলতেছি, যারা মনে করেন আপনার এই ভ্যালু গুলা ভালো, অনেক আগে কেনাকাটা করতো বাট এখন সে কেনাকাটা করে না, দেখেন রিসেন্সি ভ্যালুর দিকে কত, এক দুই এরকম। আবার অ্যাবাউট টু স্লিপ কি, এরা কিছুই কিনে নেয় অনেক আগে থেকে, সবগুলাতেই মোটামুটি কম কম কম। তারা এরকম এরকম ভাবে গ্রুপ করা যায়। তো এগুলো পাওয়ার বিআই ইউজ করা যায়। আমি যেমন আমার পাওয়ার বিআই যখন এরকম গ্রুপিং গুলা করি, একটু দেখাচ্ছি, কারণ এখনকার সময় আসলে সবাই চায় ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন করতে। এবার আমি যে আরএফএন সেগমেন্টেশন করি, লাস্টে এটা পাওয়ার বিআই নিয়ে এটা ভিজুয়ালাইজ করি। আমাদের কাজ শেষ হয় নাই, একটু বাকি আছে, বাট ওই পার্টটাকে ইউজ করে আমরা এটা, এই কাজটা করতে পারবো। ইন দ্য মিন টাইম আমি একটু কোডটা একটু দেখেন, এখানে দেখেন। তো আপনি যদি লাস্টে এটা আরএফএম সেগমেন্টেশনের একটা ইয়ে দ্বারা করান, এটা হলো ম্যাপ অ্যানালাইটিক্স এর একটা কাজ ছিল। সো আমি আমার অফিসের জন্য কাস্টমিও দাঁড় করিয়েছি, সেটাখানে তিনটা স্কোর ইউজ না করে, মানে তিনটা ভ্যালু ইউজ না করে আরো ভ্যালু ইউজ করেছি। মানে অর্ডার নাম্বার যেমন, মানে কতটা অর্ডার সেটা যেমন নিয়েছি, অর্ডারের মাঝে আইটেম কয়টা কিনেছে সেটাও কনসিডারেশনে নিয়ে কাজ করা। যেমন এটা যদি দেখেন আপনি, আপনার জন্য আইডিয়াল হলো, দেখেন এরা রিসেন্সির দিক দিয়ে, এটা একটা স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটে এক্স অ্যাক্সিসে দেখানো আছে রিসেন্সি, ওয়াই অ্যাক্সিসে দেখানো আছে ফ্রিকোয়েন্সি। তার মানে এটা একটা স্থানাঙ্কর মতো। যেমন এই ভ্যালুটা যদি আপনি চিন্তা করেন, মানে রিসেন্সির দিক দিয়ে, মানে অনেক মোটামুটি ভ্যালু যত বড় আপনি খারাপ মনে করবেন, কিন্তু এই জন্য রেড দেখ ডানে মোটামুটি। ফ্রিকোয়েন্সির দিক দিয়ে কি, সে উপরের দিকে মোটামুটি মাঝামাঝি আছে। সো আপনার ডান দিকে যারা, এরা হলো আমার জন্য আইডিয়াল না, এই জন্য দেখেন রেড কালার সর্ট অফ দেওয়া আছে। মাঝের যারা, এরা হলো মাঝামাঝি, কিন্তু আপনার জন্য সব থেকে আইডিয়াল কাস্টমার হলো এরা, কারণ ওদের রিসেন্সি ভ্যালু কম, মানে রিসেন্ট টাইমে তারা অ্যাক্টিভ ছিল। মানে কতদিন আগে অ্যাক্টিভ ছিল এই ডেগুলো দ্বারা বোঝাচ্ছে। রিসেন্ট টাইমে সে আপনার কাছ থেকে কেনাকাটা করেছে, এবং অনেক বেশি কেনাকাটা করেছে ওভার দা তাদের লাইফ টাইম। আর বাবলের সাইজ, এটা দিয়ে কি বোঝায়, বাবলের সাইজ যত বড় সে তত বেশি কিনেছে। তো ও বা এরা যারা আছে আপনার জন্য আইডিয়াল কাস্টমার। কিন্তু ওই কাস্টমারটার কথা চিন্তা করেন, সে হয়তো বা 40টা অর্ডার করেছে, তো বাবল সাইজও মোটামুটি ভালো, আপনি দেখলে দেখছেন সে $2,377 মতো কিছু কিনেছে। বাট সে সে মানে 28 দিন যাবত সে কিছু কিনে নাই। এটা হয়তো বা খুব মেসিভিও না, এটা হলো দামি ডেটা, তো এরকম কোনো যদি রিয়েল লাইফে আপনি বুঝতে পারেন। এবং এগুলাকে যদি আপনি দেখাতে পারেন আপনার কত পার্সেন্ট লয়াল কাস্টমার, এটা অনুযায়ী আপনি আলাদাভাবে ক্যাম্পেইন চালাইতে পারেন। ক্যাম্পেইন কি আমরা এটা দেখবো। ওকে, আচ্ছা, এখানে আমরা জাস্ট একটু শেষ করতেছি, একটু ইয়ে করে। আচ্ছা, ওকে, এবং এটা আরএফএম স্কোর কম্বিনেশনটা দিই। ওকে, সো এখানে আরেকটা এটা সিটি লাগবে, এই কম্বিনেশন গুলা দিয়ে আমরা ওইভাবে সাজানোর জন্য, ওই যে বললাম 5টা গ্রুপ দেখলেন, এই 5টা গ্রুপ কিভাবে সাজিয়েছি। সো এই জিনিসটা হলো এখানে ইয়ে করার জন্য। হ্যাঁ, যে আরএফএম কম্বি, আরএফএম স্কোর কম্বি, দ্রুতই শেষ হয়েছে, 10 মিনিট আছে। স্কোর কম্বিনেশন অ্যাজ সিলেক্ট অল। আচ্ছা, এই অংশটা দেখেন, আমি যেটা করব, ওখান থেকে তো ডাটা নিবই। সিলেক্ট ফ্রম, এখানে যেটা, এখানে আমি ফ্রম আরএফএম স্কোর কম্বিনেশন থেকে আমি নাম দিতে পারি। আচ্ছা, আর এখানে আর কিছু দিব না। এখানে যদি আমি দেখেন, এটা যদি দেই, আচ্ছা, এই অংশগুলা যে গ্রুপগুলা করা, এটা ডিপেন্ড করবে হলো আপনার কিছু স্ট্র্যাটেজির উপর। যেমন আপনারা, আমি একটা ডকুমেন্টেশন আমি এটা রেডি করে রেখেছি আপনাদের দেখাচ্ছি।
আমি জাস্ট এখানে নিয়ে আসতেছি, আপনাদের সাথে এটা শেয়ার করে দেওয়া হবে, একটা টেক্সট ফাইল আকারে এই কোডটা শেয়ার করে দেওয়া হবে। তো এখানে আমি জাস্ট এটার আগে, এই ক্যাটাগরি গুলা করার আগে আমি এটা একটু দেখেন, আর একটু ছোট করি, আর এটা কিন্তু এরকম ভাবে ছোট করে নেওয়া যায়। I think এটা থাকলে ভালো আপনাদের জন্য। আচ্ছা, এখানে দেখেন, এখন হাউ টু ইউজ আরএফএম ফর কাস্টমাইজ মার্কেটিং ক্যাম্পেইন। তো ওই যে বললাম চ্যাম্পিয়ন্স, তো চ্যাম্পিয়ন্স কারা? যাদের ক্ষেত্রে আপনার রিসেন্সি ভ্যালু হাই, ফ্রিকোয়েন্সি ভ্যালু হাই, মনিটারি ভ্যালু হাই, তারা হলো আপনার জন্য চ্যাম্পিয়ন, বা তারা আপনার জন্য লয়াল কাস্টমার। মানে হু আর দে লয়াল, ফ্রিকোয়েন্ট এবং হাই স্পেন্ডিং কাস্টমার। লয়াল বলতেছেন তারা এখনো আছে আপনার সাথে, দে আর স্টেইং উইথ ইউ। হাই ফ্রিকোয়েন্সি হল, হাই ফ্রিকোয়েন্ট মানে রেগুলার কিনে। তো এদেরকে এক্ষেত্রে দেখেন, এদের জন্য কি ক্যাম্পেইন দিতে পারেন, এরা যেহেতু রেগুলার, এরা যেহেতু বেশি স্পেন্ড করে, তো আর্লি অ্যাক্সেস টু নিউ অ্যারাইভালস। তারা যেহেতু রেগুলার কেনাকাটা করে, তার মানে হলো তারা অ্যাক্টিভ। তাদেরকে আপনি নতুন প্রোডাক্ট আসলেই তাদেরকে যদি জানান, তারা তাহলে এগুলো অলরেডি কিনে অভ্যস্ত। তো নতুন আরো কোনো যদি আপনার কিছু আসে এক্সক্লুসিভ কালেকশন, তাদেরকে আপনি ইমেল করতে পারেন, করতে পারেন, তারা হলো এটা নর্মালি রেসপন্ড করার কথা। হ্যাঁ, এদেরকে যেহেতু ভিআইপি টাইপ কাস্টমার, এদেরকে ভিআইপি রিওয়ার্ডস দেওয়া যায়, 15% অফ, এটা অফ। কারণ এরা যেই হাই স্পেন্ডিং জিনিসপত্র কিনে, 15% অফ দিলেও আপনার লাভ হবে। হ্যাঁ, সব পার্সোনাল স্টাইলিশ রিকমেন্ডেশন। লয়াল কাস্টমার কারা? যাদের হাই ফ্রিকোয়েন্সি হাই, মিডিয়াম, আর হলো মানে লয়াল মানে রেগুলার বেসিসে আপনার কাছ থেকে কিনে, আর হলো মিডিয়াম রিসেন্সি এবং ফ্রিকুয়েন্ট মনিটারি ভ্যালু। কিন্তু লয়াল, কিন্তু তারা চ্যাম্পিয়ন না, তারা কারণ অনেক বেশি স্পেন্ড করে না। মানে সর্ট অফ হলো রেগুলার, যারা হলো মান্থলি বাজার করে বা সামথিং এরকম কিছু, বা যদি ফেস্টিভ্যাল অনুযায়ী কেনাকাটা করে, হ্যাঁ রেগুলার বায়ার্স। তো এদের জন্য কি, এদেরকে আপনি এনকারেজ করতে পারেন, তারা যেন বেশি স্পেন্ড করতে পারে। হ্যাঁ। সো এবং মানে মাল্টিপল, মানে একটার সাথে আরেকটা এরকম কোন যদি অফার থাকে বা এই টাইপের কিছু, তাদেরকে মেম্বারশিপ অথবা রেফারেল, ইয়েদের স্বপ্নতে যেটা হয়, মেম্বারশিপ কার্ড দিলে এগুলাকে আবার রেফার ভাঙানো যায়, আরঙে দেয়। হ্যাঁ, এবং তাদেরকে টার্গেট করে যদি কোনো নিউজ লেটার করা যায়। বিগ স্পেন্ডার্স কারা? যেমন হাই মানে অনেক বেশি কিনে, কিন্তু ওই দুইটার ক্ষেত্রে মিনিমাম। চ্যাম্পিয়ন্স না কেন, প্রথমটার সাথে পার্থক্য হলো তারা এটা হলো হাই না, সবগুলাতে, এগুলাতে সে মিডিয়াম। সো হাই ভ্যালু কাস্টমার, তারা শুধু মানে তাদেরকে ভিআইপি কাস্টমার বলতেন, তারা শুধু হাই ভ্যালু প্রোডাক্ট কিনে। সো পার্সোনালাইজ, এই যে সার্ভিস বা স্পেশাল ডিসকাউন্টস, ইন সো ইনভাইটেশনস টু লাক্সারি ইভেন্টস, এই টাইপের। আমি যেমন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হার্মেসের কিছু ব্যাগ বিক্রি করি, যেগুলো 10,000 12,000 ইউরোর মতো। হ্যাঁ। তারপর হলো লুই ভুইটন, এগুলার ব্যাগ বিক্রি করা হয়। তো এইসব ক্ষেত্রে যারা এরকম ভিআইপি কাস্টমার আমরা আইডেন্টিফাই করেছি এগুলোর মাধ্যমে, তাদেরকে এগুলো আলাদাভাবে, যারা নিউজ লেটারের জন্য সাবস্ক্রাইব করা, বাইরের দেশের ল অনেক টাফ, সে যদি অনুমতি না দিয়ে থাকে, তার নাম্বার বা ইমেল থাকলে আমি তাকে পাঠাইতে পারবো না। তো এরকম অ্যাট রিস্ক কাস্টমার কারা? যারা লো রিসেন্সির দিক দিয়ে অনেক নিচে, মানে তারা অনেক আগে কেনাকাটা করেছে, কিন্তু প্রিভিয়াসলি তারা অনেক ভালো কেনাকাটা করতো, হাই এফ। তো এটার স্কোর গুলা কিরকম হবে? 144, 155, বা অথবা 245, এইরকম কিছু ক্যাটাগরি হবে। এইগুলা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সাজাইতে হবে। এবং নিউ কাস্টমার কারা? নিউ কাস্টমার হলো তারা হলো দেখবেন রিসেন্ট টাইমে অ্যাক্টিভ, মানে রিসেন্সি হলো হাই, কিন্তু ফ্রিকোয়েন্সি বা মনিটারি মানে এগুলা তো লো। কেন? কারণ তো সে নতুন আসছে, এখনো তার কেনার এরকম ইয়ে হয় নাই। তো এগুলা ইউজ করে আপনি ইয়ে করতে পারবেন। এইভাবে সাজানো হয়। তো এটাকে ফাইনালাইজ কিভাবে করব, এই কাজটা করার জন্য আমি জাস্ট হলো এখানে এত পুরোটা লিখবো না, জাস্ট হলো আমি এখানে ইয়ে করি, আমি জাস্ট একটা লিখি। দেখেন, আগে যেটা একটা যদি বলি, আর আর সি কি আগে বলেছিলাম, ওকে, আর এফ এম কম্বিনেশন জাস্ট বলতেছি। ওকে। সো আমি যদি বলতেছি, তো আগেরটা যেটা, আর সি ডট স্টার, আগের সবকিছু দিচ্ছি। অন টপ অফ দ্যাট আমি একটা নতুন ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি। ক্যাটাগরি তৈরি করার এটা নিয়ম হলো, সিকিউএল এ আমার বলতে হয় কেস হোয়েন, মানে যখন এইটা করবে ইফ এর মতো একটা ফাংশন, আমি বলবো কেস হোয়েন এই যে আর এফ এম স্কোর কম্বিনেশন যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখন আমার, আমরা কি বলেছিলাম, চ্যাম্পিয়ন্স কাদেরকে আমরা বলবো? চ্যাম্পিয়ন্স বলবো আমরা বলেছিলাম যে সবগুলাতে যারা হাইয়েস্ট, আপনার হয়তো বা 555 যারা, এরা হাইয়েস্ট, রাইট? সো আপনি বলতেছেন তারপর 545, এগুলো হাইয়েস্ট বলতে কাছাকাছি আর কি, হাইয়েস্ট বা হাইয়েস্টের কাছাকাছি। 455, 5, হ্যাঁ 4, এরকম কম্বিনেশনের মতো আর কি। 545,
না, এটা তো অলরেডি হয়েছে 544। এরকম আরো অনেকগুলো, এগুলো সময় নিয়ে চিন্তা করে এগুলো দাঁড় করানো যায়। আপনি এগুলো মার্কেটিং এর সাথে কথা বলেও মানুষজন দাঁড় করে কত স্কোর হলে আমি তাকে কি দিব। তখন এটা যদি এরকম থাকে তখন আপনি বলবেন দেন হলো চ্যাম্পিয়ন্স, এটা একটা ক্যাটাগরিও নিতে হবে। এটা একটা গেল। আবার বলবেন যে হোয়েন, যখন এরকম আমি কয়েকটা জিনিস সাজিয়ে রেখেছি বাট এরকম হইতেই হবে এমন কোনো কথা নাই, আমি জাস্ট দিয়ে রাখা। হ্যাঁ, যে এটা আগে লিখে রেখেছি। হ্যাঁ, এরকম বিভিন্ন কম্বিনেশন, আবার দেখেন ডাবল ইয়ে হয়ে গেছে, জাস্ট তাড়াতাড়ি শেষ করার জন্য। এরকম ভাবে যখন হবে এক একটা গ্রুপকে আবার এগুলাকে আপনারা রিফাইনও করতে পারেন। এলস আদার, আচ্ছা, লাস্টে আমি বলতে হয় এলস দিয়ে শেষ করতে হয়, লাস্টে এবং এন্ড এস দিয়ে শেষ করতে হয়, এজ কাস্টমার সেগমেন্ট, এটা নতুন ভেরিয়েবলের নাম। তো এটা যখন রান করবেন আপনি, সো আর এটাকে আপনি এই যে বারবার এইভাবে রান করবেন, এত বড় কোড রান করবেন, এটাকে আমরা তখন কি করি, একটা ভিউতে সেভ করি, এটাকে বলে ভিউ। ভিউ হলো একটা ভার্চুয়াল টেবিলের মতো দেখেন প্রত্যেকটা কাস্টমারের এগেনস্টে একটা ট্যাগ আছে, দেখেন 5 5 যারা চ্যাম্পিয়ন্স হয়ে গেছে এগুলাকে ডিফাইন আমরা করি নাই, এদেরকে ডিফাইন করি নাই, কিন্তু যেগুলো ডিফাইন করেছে প্রমিসিং কাস্টমার বা এগুলাকে প্রপারলি করবেন। আমার এটা পারফেক্ট না, এটা জাস্ট তাড়াহুড়া করে একটা দেওয়া, জাস্ট কিভাবে করতে হয়, কিন্তু আপনাকে আমি যে এই ডকুমেন্টেশন যেটা দিয়েছি এটার বেসিসে আপনি ওগুলাকে সাজাবেন। এটা হলো কাজ। আর এর বাইরে যেটা আমরা বলছিলাম যে এই এত বড় কোডকে আমরা এরকম রিপিটেডলি যেন ইউজ করতে পারি, তখন আমরা বলবো যে ক্রিয়েট ভিউ আরএফএম সেগমেন্ট অথবা কাস্টমার সেগমেন্ট অ্যাজ, এটা বলতে হয়। এটা যদি করেন দেখবেন যে আপনাদের জন্য একটা আহ আচ্ছা, একটা এখানে ডেটা সেটের কথা মেনশন করে দিতে হবে। আর এটা যদি এই নামে যদি আগেই থাকে, ক্রিয়েট ও রিপ্লেস দিয়ে এটা ভালো, রিপ্লেস ভিউ। আমার এখানে এটার নাম ছিল না, ডেটা সেটের আন্ডারে এটা বলতে হয় সর্ট অফ, মানে কোন ডেটা সেটে থাকবে, এবং লাস্টে এটা হলো টিক মার্কের মতো। হ্যাঁ, এটা যদি দেন তাহলে হবে। জাস্ট এই প্রজেক্টের আন্ডারে, এই ডেটা সেটের আন্ডারে এই একটা ভিউ তৈরি করতেছি। ভিউ তৈরি করার সুবিধাটা আমি বলতেছি দেখেন, একটু জাস্ট লাস্ট টাইম দেন। তো অল্প সময়ের ভিতরে আসলে এগুলো কভার করা কত ইম্পর্টেন্ট অ্যানালিসিস খুব টাফ, বাট তাও অর্গানাইজ। আচ্ছা, এটা একটা ভিউ তৈরি হয়েছে, কিছু দেখাচ্ছে না তাই না আপনাকে, কিন্তু আপনার এখন মজার ব্যাপার হলো আপনাকে এত কিছু লিখতে হবে না। আপনি যদি কোনো সময় যদি কল করেন, দেখেন সিলেক্ট অল ফ্রম, দেখেন তো ওই পুরো জিনিসটা পেয়ে যাচ্ছেন কিনা এটার আন্ডারে। এই ভিউটা কি নর্মালি যারা বিআই নিয়ে কাজ করে, বিজনেস ইন্টেলিজেন্স বা ড্যাশবোর্ড নিয়ে কাজ করে, ইভেন মেশিন লার্নিং নিয়ে যখন আপনি বা ডেটা সায়েন্টিস্টরা যখন কাজ করে, তখন এরকম বিভিন্ন ভিউ বানানো থাকে, ভিউ গুলাকে দেন কানেক্ট করা হয়। ইভেন আপনি এগুলো দেখলেও আপনি এখানে বুঝতে পারবেন যে আপনি কোন গ্রুপ অনুযায়ী যদি কোনো সামারি দেখতে চান, ইজিলি এটা দিয়ে গ্রুপ বাই করলে এই জিনিসগুলো দেখা যায়। এবং কোড গুলাকে লাস্টে যদি সেভ করতে চান আপনি এখানে এখানে সেভ করতে পারবেন, আর এফ এম সেগমেন্টেশন ইন রিটেল। সো মেইন ব্যাপার হলো ডেটা অ্যানালাইসিস, এখানে যেটা ছিল খুব ইজিলি কিন্তু এটা করা আহ, করা যাচ্ছিল, রাইট। লেটার্স, স্পেসেস এন্ড স্পেশাল ক্যারেক্টার, আচ্ছা আন্ডারস্কোর এখানে নিবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে যা বলছিলাম এখানে আমি আবার সেভ করি। ইন রিটেল সিং এসকিউএল। আচ্ছা, এটা কোনো কারণে এখন নিচ্ছে না, যে বিলিং ইও রিলেটেড রিজিয়ন, তো উম, মুম্বাই। আচ্ছা, এটা মনে হয় ইয়ে করতে হইতো, আমারটা ছিল মুম্বাই। জাস্ট মিনিট। হুম, এটা হলো মাল্টি রিজিয়ন, সে সাপোর্ট করতেছিল না। এনিওয়ে আমি এই কোডটাকে আপনাদের সেভ করে আমি দিয়ে দিচ্ছি।
কন্ট্রোল সি, একটা টেক্সট ফাইলে আমি এটা আপনাদের এখানে যেটা আছে সেটা টেক্সট ফাইল আমি সেভ করেছি। এই টেক্সট ফাইলের ভিতরে আপনার পুরো কোড সহ আমি এটা দিয়ে দিব। লাস্ট এখন আপনাদের কোয়েশ্চেনিং এন্ড আনসারিং সেশন। একটা মিনিট। রসিক ভাই, আমরা আমাদের সেলস টিম হ্যাঁ থেকে যিনি আছেন তাকে যদি একটু ফ্লোর দিয়ে হ্যাঁ দিতাম। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট তাহলে। আরএফএম সেগমেন্টেশন ইন রিটেল, বাস এটা আমি দিয়ে দিচ্ছি। ইন দ্য আমি দিয়ে দিব ওনাদের। আচ্ছা, সেলস টিম থেকে ওনাদের হয়তো বা কিছু বলার আছে। ওইটা হলো, বাই দ্য ওয়ে আমি জাস্ট এই জায়গাটা একটু বলে নিই, আমাদের যে কোর্স আছে সেখানে অনেকে এটা বুঝতে চায় না। এটা কিন্তু কোর্সটা হলো ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং বোথ, দুইটার জন্য। ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যেমন পাইথন জানা দরকার, ইকুয়ালি ইম্পর্টেন্ট হলো এসকিউএল জানা দরকার। এটা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন তারা খুব ভালোভাবে এটা জানেন। সেই জন্য আমরা কোর্সে ইন ডেপথ এসকিউএল বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কভার করার জন্য 8টার মতো লেসন আছে এসকিউএল এর। এবং তারপরে হলো স্ট্যাটিস্টিক্স এর এখানে বেশ কিছু লেসন আছে, প্রায় 9টার মতো। এবং পাইথনের উপরে তো মেশিন লার্নিং এগুলো, ডিপ লার্নিং এগুলোর উপরে তো অনেকগুলো সেশন আছে। আমি মেইনলি যেহেতু ডেটা সায়েন্টিস্ট এবং বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করি, আমি মেইনলি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এসকিউএল এই পার্টগুলো আমি কভার করি। ওকে, সো দ্যাটস ইট। ওকে, হ্যাঁ হাসনাইন, তোমরা কন্টিনিউ করতে পারো, দেন আমি আছি ওনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ রসিক ভাইকে। সো রসিক ভাই আমাদের ক্যারিয়ার পাথ সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছেন, বাট আমরা এখন একটা ছোট একটা সেগমেন্ট করবো আর কি। আমাদের সেলস টিম থেকে সিয়াম ভাই আছেন, আই বিলিভ সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আমাকে। সো সিয়াম ভাই, আপনি আছেন আমাদের সাথে? ইয়েস ভাই, আমি Yes. আছি। ওকে, তো আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি আর কি। আপনি একটু কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ আসলাম ভাই, থ্যাংক ইউ রসি ভাই আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব সুন্দর একটা ডিসকাশন চলছিল। তো আপনারা আসলে যারা আসলে এই ওয়েবিনারটি জয়েন করেছেন, অবশ্য সবাই হয়তো বা একটা গোল আছে যে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিক্স এই ধরনের আপনি সেগমেন্টে বা সেক্টরে যাবেন বা জব করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো এই সবকিছু মাথায় রেখে আমাদের আসলে ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং এর ব্যাচ, 3 নাম্বার ব্যাচ অলরেডি আমরা স্টার্ট করেছি রেজিস্ট্রেশনের জন্য। তো এই ব্যাচে বা এই কোর্সের মধ্যে আসলে আপনারা কি কি পাচ্ছেন? তো এই কোর্সটার মধ্যে অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসাবে আমাদের থাকতেছে সবার প্রিয় রসি ভাই থাকবেন, আমাদের আসাদুর রহমান স্যার আছেন, সজীব খান ভাই এবং আরাফ মুস্তাফিজ ভাইয়ের মতো এক্সপার্ট মেন্টর প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইখানে আসলে কোর্সের মধ্যে আমরা পাইথনের ফান্ডামেন্টালস থেকে শুরু করে ডেটাবেস ফান্ডামেন্টালস, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, তার পাশাপাশি দুটো অ্যাডভান্স টপিক ডিপ লার্নিং এবং এমএল অপস এই কোর্সের মধ্যে আমরা কভার করতেছি। তো এই কোর্সটা মূলত আমরা সাজিয়েছি অলমোস্ট 60+ লাইভ ক্লাস দিয়ে। তার পাশাপাশি আমরা 150টা প্রি রেকর্ডেড ভিডিওস রেখেছি কোর্সের মধ্যে। 10টার উপরে রিয়েল লাইফে আপনারা প্রজেক্ট করতে পারছেন। আর একটা মেইন বিষয়, যারা আসলে কোর্সটা কমপ্লিট করবেন তাদের জন্য আমাদের এখানে জব প্লেসমেন্টের ফেসিলিটিস রয়েছে। আমরা এখন পর্যন্ত 130টা কোম্পানির সাথে ডিরেক্টলি কানেক্টেড আছি, যেমন হচ্ছে পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবো, আইকরি, আনোয়ার গ্রুপ অফ কোম্পানি, এরকম 130টা। সো কোর্সের পরে আপনি জব প্লেসমেন্টের একটা হিউজ অপরচুনিটি পাচ্ছেন। এবং কোর্স চলাকালীন অবস্থায় আপনার যদি ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রো করতে চান, সেক্ষেত্রে প্রোকোডার বিডি আলী হোসেন ভাই আছেন, উনি আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে হেল্প করবেন লাইভ সেশনের থ্রুতে। তো আসলে যারা আজকে আমাদের ওয়েবিনারটিতে জয়েন করেছেন তাদের জন্য একটা স্পেশাল আমাদের গিফট রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের আসলে যেই কোর্স ফিটা আছে, কোর্স ফিটা হচ্ছে আমাদের 6 মাসের কোর্স ডিউরেশনের কোর্স ফিটা 6,000 টাকা। বাট আপনারা যারা আসলে আজকে জয়েন করেছেন তাদের জন্য হিউজ একটা স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে যারা আসলে জয়েন করতে চাচ্ছেন বা করবেন, তাদের জন্য ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল থাকবে। আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এরপর থেকে ভাই আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক একটা ইউ সো মাচ আনমিউট করার এগেন সুযোগ দেওয়া, সিয়াম হ্যান্ড ভাইকে। রেজ করে, বা হ্যাঁ, যারা হ্যান্ড রেজ করে আছে ওনাদের আগে প্রশ্ন করতে। ডেফিনেটলি ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইকে। রসি ভাই, আমরা এখন তাহলে কিউএনএ সেশনটা করতে চাচ্ছি। যিনি হ্যান্ড রেজ করেছেন মোহাম্মদ সামিন ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। আপনাকে আনমিউট আহ, করার অপরচুনিটি দিয়েছি। ওকে, জি। হ্যালো, আমি জাভা প্রোগ্রামিং এর কোর্স কমপ্লিট করছি প্রোগ্রামিং হিরো থেকে, এমনকি আমার সার্টিফিকেটও আছে। এর জন্য কি অ্যাডভান্টেজেস পেতে পারি আমি? মানে কিসের জন্য অ্যাডভান্টেজ, মানে
ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করার জন্য, নাকি ডেটা অ্যানালিস্ট, নাকি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কি মানে ডেটা সায়েন্স মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে কোনো আমার বুঝতে পারেন। আহ আপনি যদি জাভা করেছেন, আপনি হয়তোবা পাইথন আপনার জন্য মানে কোনো ব্যাপারই হবে না শেখাটা। কারণ পাইথন এসকিউএলই হলো ডেটা সায়েন্সের প্রাণ, এগুলা দিয়ে করতে। বাট এছাড়া আই ডোন্ট থিঙ্ক যে এগুলোর সাথে কানেক্টেড না। ডেটা সায়েন্সের কাজগুলো জাভা দিয়ে করা হয় না, ডেফিনেটলি এমএল এর কাজগুলো জাভা দিয়ে করা হয় না। পাইথনও শুরু করছি কোর্স। জি, ওটা তো করলে তো হয়েছে, কারণ পাইথন দিয়েই করতে হবে। পাইথন এবং সাথে যদি আপনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে গ্রো করতে চান, পাইথনের সাথে সাথে এসকিউএলটাও কভার করবেন। পাইথন যদি আপনার 5 মাস লাগে অনেক কিছু শিখতে, এসকিউএল আপনার শিখতে 1 মাস লাগবে। কারণ এসকিউএল এর মানে ওইরকম মানে ওয়াইড বা ব্রড স্কোপ নেই। হ্যাঁ, বাট এফিসিয়েন্টলি শিখতে হয়। আমি আমি হলো বলতে গেলে কি মানে ওয়েব ডেভেলপমেন্টেরও কোর্স করতেছি, মানে ওয়েব ডিজাইন যেটা করা হয় না, এটা ওয়েবসাইট। আপনার উপর, মানে আপনি কোনটা করতেছেন এটা আসলে, মানে আমি এই লাইনে ভালো করার জন্য কি লাগবে সেটা আমি বললাম। হ্যাঁ, সো ইভেন আউটলাইনটা দেখতে পারেন, আউটলাইনের ভিতরে যে বিষয়গুলো আছে। বাট আমি বলবো যে আপনি স্ক্যাটার্ড দুনিয়ার সবকিছু, আপনার সবকিছু কিন্তু লাগে না সবার। আপনি কিন্তু একসাথে কাজও করতে পারবেন না মাল্টিপল সেক্টরে। হ্যাঁ, মানে নলেজ কোনো সময় ওইরকম ভাবে বৃথা যায় না, ভালোভাবে যদি জানেন, আসলে জানার মতো করে জানেন। কোর্স কমপ্লিশন আসলে কোনো বিষয় না। কোর্স করলে আপনি মেন্টরের কাছ থেকে অনেক কিছু শিখতেছেন, বা অনেক কিছু নতুন ভাবে দেখতেছেন, বা একটা কমিউনিটির সাথে কানেক্টেড থাকতেছেন। বাট সার্টিফিকেট ম্যাটার না, আপনার স্কিল কতটুকু ডেভেলপ করতে পারছেন সেটা ওটা ম্যাটার। আর স্ক্যাটার্ড ওয়েতে না গিয়ে আপনি আসলে দেখেন কোন ফিল্ডে কাজ করতে চান। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করতে চান, তাহলে আপনার ডেটা সায়েন্সের এগুলাতে এত ফোকাস করতে হবে না। বাট আপনি তাও যদি ভবিষ্যতে এআই আসতেছে বা এগুলাকে চ্যালেঞ্জ ফিল করতেছেন, তখন যেটা হবে আপনি এগুলোর পাশাপাশি, হ্যাঁ ডেফিনেটলি, আপনি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এগুলো যদি ব্যাকগ্রাউন্ড থাকে বা এগুলোর নলেজ থাকে, আপনি ডাটা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালো নলেজ করতে পারেন। অথবা এজেন্টিক এআই বা যে মানে এআই রিলেটেড যেগুলো কাজ হচ্ছে, এগুলোতে আলটিমেটলি লাস্টে যায় ডেভেলপারদের কাছে, যে ওকে আমাকে একটা এখন প্রোডাক্টে এটাকে কনভার্ট করা। আমি একটা কোড করলাম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানালাম বা একটা চ্যাটবট বানালাম, এনিথিং, লাস্টে এটাকে একটা প্রোডাক্টে কনভার্ট করো। প্রোডাক্টে কনভার্ট করতে হলে মানে কি একটা ডিজিটালাইজেশন বা একটা ওয়েব ডেভেলপমেন্ট মানে এক্সপার্টের দরকার হয় তখন। সো ওই জায়গায় হয়তো বা কিছুটা হেল্প পাইতে পারেন। বাট কোনো একটাতে উম মানে মাস্টার হইতে হবে, দেন বাকিগুলা কম কম জানলে সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট কোনো কোয়েশ্চেন? আমি তো বলতে গেলে তো পাইথনের কোর্স। আর এর জন্য কি মানে জব ফ্যাসিলিটি কিছু পাইতে পারি নাকি, মানে লেকচার লেকচার দেওয়া, অথবা অথবা প্রোগ্রামিং কাজে, ধরুন এক্সেলের কাজও জানি আমি। না না, এটা তো হলো আপনি যদি আপনার দরকার হয়, আপনি যেখানে জব পজিশন আছে সেখানে আপনার সিভি দিবেন, পোর্টফোলিও দিবেন, আপনার ইন্টারভিউ হবে, দেন হলো এটা স্বাভাবিক, এটা নর্মাল প্রসেস, রাইট? নর্মাল প্রসেস। আর হ্যাঁ, এটা তো আর আমি স্বাভাবিক। আমি আমি রানিং স্টুডেন্ট, একজন সেকেন্ড সেমিস্টারে আছি বিবিএ ডিপার্টমেন্ট। আমি বললাম তো এটা নর্মাল প্রসেস। আপনার পড়াশোনা শেষ না হলে ফুল টাইম জব পাওয়া তো খুব কঠিন। হ্যাঁ, আপনার এই ওয়েবিনার রিলেটেড কোনো কোশ্চেন্স আছে? ওয়েবিনার, এই ওয়েবিনার তো আজকে তো এসকিউএল নিয়ে করা হয়েছে, জি জি। কিন্তু আপনাদের এখানে এসকিউএল কোর্স করতে গেলে কত কত লাগতে পারে খরচ? আমি এটা নিয়ে আপনারা সেলস টিমের সাথে কথা বলেন, আমি ওনাদের জাস্ট একজন ইনস্ট্রাক্টর, সেলস এর সাথে কোনো ধরনের আমার কানেক্টিভিটি নাই। সো আপনার যত ইয়ে আছে, ওনারা হয়তো এখানে নাম্বার দিয়ে দিয়েছে, সেখানে আপনি ইয়ে করে কথা বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, ওকে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনার চ্যাট বক্স কিংবা মাইক অ্যান্ড মিট করেও কোশ্চেন ড্রপ করতে পারেন। আমরা সর্বোচ্চ একটা বা দুটো কোশ্চেন নিব। আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ওয়েবিনার নিয়ে কিংবা ওভারঅল টপিকটা সম্পর্কে? চ্যাট বক্সে আপনারা কোশ্চেন ড্রপ করতে পারেন, কোনো ওকে। সমস্যা নেই। যদি না থাকে হুম আহ হুম। তাহলে আর এখানে, তবে আমি বলবো যে কিছু যে বিষয় যে হলো এখনকার সময়, যে আসলে শুধু প্রোগ্রামিং বা কোড জানা এনাফ না। যারা নতুন ভাবে শিখতেছেন, নট নেসেসারি আপনাকে কোনো কোর্স করতে হবে বা সামথিং, যেখান থেকে শিখেন, আপনাকে স্ট্র্যাটেজিস্ট হইতে হবে। কোডার বা প্রোগ্রামার যারা, তাদের দে কুড বি রিপ্লেসড বাই এআই, বাট স্ট্র্যাটেজিস্ট, ডাটা স্ট্র্যাটেজিস্ট বা বিজনেস স্ট্র্যাটেজিস্ট, দে ক্যান নট বি রিপ্লেসড উইথ এআই, অ্যাট লিস্ট এনি টাইম সোন। সো সো ইনোভেশনের জায়গাটা তো এই জায়গাগুলোতে আপনাকে, এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন, সো আপনাদের যেটা এখানে সুযোগ আছে যে স্ট্র্যাটেজি হিসেবে ডেভেলপ হয়। এবং স্ট্র্যাটেজি হিসেবে কাজ করতে গেলে আপনাকে ইদার
অন্যের রিপোর্ট বা ডেটা অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করতে হবে, আপনাকে বলতে হবে এটা একটু করে দাও ওটা করে। আমি যেটা করি আমার অনেক কলিগের সাথে যখন কাজ করতেছি, সিআরএম ম্যানেজার বা ওদের সাথে, ও আমাকে বলে আরএফএল সেগমেন্টেশনটা একটু আমাকে করে দাও তাও কিরকম। আচ্ছা দেন, হ্যাঁ সে ডাটা বুঝে আমি করে দিলে সে হলো অন টপ অফ দ্যাট, সে তার মানে স্ট্র্যাটেজি গুলা দাঁড় করায় এটার উপর। তারপর কোহর্ট অ্যানালিসিসটা বললো সেটা করে দিলাম, সে এটার উপরে আবার দাঁড় করলো, আবার সে অন টপ অফ দ্যাট কিছু আমাকে জিজ্ঞাসা করলো, কিছু জানে। কিন্তু সে হলো নিজে নিজে যে বের করবে এটা জানে না। হ্যাঁ, তো এটা হলো এইভাবেও করা যায়, বাট এইভাবে করতে গেলেও আপনাকে খুব ভালো তুখোর কমিউনিকেশন স্কিল থাকতে হবে, স্ট্র্যাটেজিস্ট হতে হবে। আবার আপনি যদি দেখেন এই স্ট্র্যাটেজির পাশাপাশি এরকম টেকনিক্যাল স্কিলও ডেভেলপ করেন কিছুটা, অ্যাটলিস্ট আপনি বিবিএ স্টুডেন্ট বা এটা আপনি হলো আপনার একজন সিএসসি বা এরকম মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মতো, বা এরকম টেক সেভি মানুষের মতো আপনি এত ভালো প্রোগ্রামার হতে পারবেন না, বাট আপনার দরকারও নাই। আপনি এখনকার সময় এআই এর হেল্প নিয়ে কোড করা যায়, বাকিটা আপনি হলো স্ট্র্যাটেজি ডেভেলপ, স্ট্র্যাটেজিতে ফোকাস করেন এবং আপনার যে ডোমেন নলেজ বিজনেস নলেজ এগুলো আপনি ইয়ে করেন, পাশাপাশি ওইগুলো যেন এক্সিকিউট করতে পারেন, অ্যাটলিস্ট এতটুকু লেভেলে স্কিলটা ডেভেলপ করেন। So, এটা আর কি আমার মেসেজ থাকবে। আচ্ছা, আই থিঙ্ক অলরেডি কুশার মনে হয় পেয়ে গেছেন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এই কোর্স করা যাবে কিনা। হ্যাঁ, অ্যাটলিস্ট যে আপনার ক্লাসিক্যাল মেশিন লার্নিং পর্যন্ত, কিন্তু আমি বলবো যে আপনি করতে পারেন অবশ্যই, ডেফিনেটলি। এখনকার সময় ইভেন বাইরের দেশে হায়ার স্টাডিজে যখন যাচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে অনেকে বিজনেস অ্যানালিটিক্স, তারপরে ইভেন ডাটা সায়েন্সে পড়তে যাচ্ছে। কিন্তু আমি এখানে যেটা বলবো বলবো যে সায়েন্স থাকলে তো কোনো বিষয় না, যে যেটাই থাকুক, আহ, আমি বলবো এর পাশাপাশি যদি আপনি আহ, একদম এখান থেকে করে যে আপনি লাস্টের পার্ট গুলা এমএল অপস বা ডিপ লার্নিং এ যে আপনি খুব ভালো যে আয়ত্ত করতে পারবেন এক কোর্স থেকে, এই ব্যাপারটা এরকম না। বাট ডেটা সায়েন্স বা ক্লাসিক্যাল মেশিন লার্নিং এর ইয়েগুলা বিষয়গুলো পান্ডাস দিয়ে বা পাইথন দিয়ে যে ডেটা অ্যানালাইসিস এগুলো ভালোই বুঝতে পারবেন। সো এটাও করতে পারেন। আবার পাশাপাশি আপনার উচিত হলো বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে আপনাকে সাথে সাথে এক্সেল শেখা ভালোভাবে। এক্সেলটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্স এর নলেজটা একটু ডেভেলপ করা। এই তো। আর ওকে। কেউ কিছু বলবেন? আর আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটা সর্বোচ্চ লাস্ট লাস্ট, একটা হ্যাঁ কোশ্চেন লাস্ট নিতে কোয়েশ্চেনটা পারি। নেই। জি। আর যদি না থাকে আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করে দেবো। তা শেষ করার আগে আমি ওকে। একটা জিনিস বলতে চাচ্ছি। তো যাদের কোনো কোয়েশ্চেন থাকবে ডেফিনেটলি, একটু আগে সিয়াম ভাই এসেছিলেন আমাদের সাথে, আপনাদের সাথে কিছু জিনিস ব্রিফ তিনি দিয়েছেন। আপনি যদি কোর্স রিলেটেড, নট নেসেসারি ডেটা সায়েন্সের আমাদের আহ, জি। আচ্ছা, সামিন নাসের ভাই আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আহ, আপনার কোশ্চেন আমরা নিচ্ছি। জি। তো জি ভাইয়া। হ্যাঁ যে মানে মানে প্রোগ্রামিং যেটা যেটা শেখানো যেটা আর আর বলতে গেলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এটা কি আলাদা প্রোগ্রামিং আছে নাকি? যে প্রোগ্রামিং মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামিং গুলো আলাদা নাকি? আর রসি ভাই আপনার মাইকটা মিউট হয়ে আছে। ও সরি, আপনি যেমন পাইথন দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন ওয়েব স্ক্র্যাপিং করতে পারবেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। হ্যাঁ, পাইথন জেঙ্গো বেসড ওয়েব ডেভেলপমেন্ট আছে, কিন্তু এক একটা এক এক ধরনের ফ্রেমওয়ার্ক। সেম ভাবে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর জন্য আলাদা ধরনের ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এবং এগুলোর জন্য আবার এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা এনএলপির জন্য ফ্রেমওয়ার্কটা আরেকটু ডিফারেন্ট। সো প্রত্যেকটা আলাদা আলাদা ইয়েতে, কিন্তু আলটিমেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটাই, কিন্তু আলাদা ফ্রেমওয়ার্ক। আমাদের ফ্রেমওয়ার্ক। ওকে। আচ্ছা, ডেটা সায়েন্স কি এই কোর্স করে ফিউচার অপরচুনিটিস কিরকম থাকবে? আচ্ছা, এখনকার রোলগুলো অনেকটা ডাইনামিক। প্রথমত আমি অনেস্টলি বলবো আমাদের দেশে হলো ডেটা সায়েন্সের রোলগুলো তুলনামূলক কম, মানে অন্যান্য পজিশন, অন্যান্য বলতে কি ডেটার যে ফিল্ড গুলো আছে, যেমন ডেটা অ্যানালিটিক্স, ডেটা পরে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, কারণ অ্যাডহক মানুষ যেটা করে, আমাদের দেশে যে স্টেক হোল্ডাররা তারা এখনো এত স্মার্ট না, তারা এখনো এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারে নাই, যে আমি একজনকে নিব, নিয়ে আমি তাকে কিভাবে খাটাবো। হ্যাঁ, আমি তাকে কি শুধু শুধু বেতন দিব? তো অ্যাটলিস্ট মিনিমাম কিছু কাজ কি ড্যাশবোর্ড লাগে একটা বিজনেস চালাইতে গেলে, রিপোর্ট লাগে ডেইলি বেসিসে, সেইগুলো তো অ্যাটলিস্ট করা যায়। এই জন্য ডেটা অ্যানালিস্ট বা এগুলো হায়ার করা হয়। কিন্তু ডেটা সায়েন্টিস্টদের নর্মালি স্যালারি রেঞ্জ হাই থাকে, কারণ তাদের কাজগুলো ওইরকম সফিস্টিকেটেড হয়। কিন্তু এটা করানোর জন্য ওই লেভেলে, যেমন মাঝে আমার কথা হচ্ছিল তাইমুর ভাইয়ের সাথে, উনি বাংলালিংকে ছিলেন ডেটা সায়েন্টিস্ট হিসেবে, এখন সিটি ব্যাংকে ওরা ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট খুলেছে, সেখানে হলো ডিপার্টমেন্টের হেড হিসেবে উনি জয়েন করেছে। এখন উনি হায়ার করবে, তো উনি আইবিএর থেকে একজন চাচ্ছে,
হ্যাঁ, এরকম ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে, স্ট্যাট ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে নিচ্ছে, কারণ ডেটা সায়েন্স শুধু শুধু সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য না। আমি নিজে স্ট্যাটিস্টিশিয়ান, সো এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন এসেই ভালো করে এই লাইনটাতে। সো এখন এরকম ব্রাক ব্যাংক করেছে, ইভিএল হায়ার করতেছে দেখলাম যে এই ধরনের পজিশন গুলাতে। সো ব্যাংকে যেটা হয় যে ডিফল্টার বা ক্রেডিট স্কোরিং এই জিনিসগুলাকে মেশিন লার্নিং এর আওতায় নিয়ে আসা, যে ডিফল্টার প্রিডিক্ট করা, এরকম আরো আছে, ফ্রড ডিটেকশন করা, এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন আছে। সো এই জিনিসগুলো দিন দিন বাড়বে। এবং বাংলাদেশ ব্যাংকের একটা মনে হয় ইয়েও হয়েছে, ওই যে ভাই ওই দিন বললেন যে মোটামুটি আগামী 5 বছরের ভিতরে ওরা ওনাদের সাজেস্ট সবাইকে ইয়ে করেছে সবগুলা ব্যাংক যেন তাদের হলো ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট খুলে। সো এটা জাস্ট একটা সেক্টরের কথা বললাম, কিন্তু সবাই মোটামুটি এখন ইউটিলাইজ করতেছে। তো বাইরের দেশে যত বেশি হায়ার হয়, আমাদের দেশে ডেটা সায়েন্টিস্ট ওই লেভেলে এত হায়ার হয় না, কিন্তু এটা দিন দিনই বাড়বে, সেটা কোনোদিনই কমবে না এতটুকু। তো এই জন্য আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড হন, তাহলে ডেফিনেটলি আর অন্যান্য জব মানে ইয়ার থেকে এটার হলো স্যালারির দিক দিয়ে বলেন, ইয়ে বলেন, সবকিছুতেই হলো বেশি তুলনামূলক। আর এই কোর্স থেকে বেনিফিট বলতে আহ, আপনাদের যদি কেউ বিগিনার লেভেল থেকে শুরু করতে চান, শুধু ফাউন্ডেশন বিল্ড আপ হবে না, ফাউন্ডেশন থেকে অনেক জায়গায়, বিশেষ করে রিয়েল লাইফে ডেটা সায়েন্সের কি ধরনের কাজ হয়, প্রজেক্ট বেস একদম লার্নিং এবং গাইডলাইন। এবং আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, নর্মাল প্রসিডিউর কি, আপনার সিভি দিলে এখনকার সময় হয় না, আপনার একটা পোর্টফোলিও দিতে হয়, সাবমিট করতে হয় লাইভ প্রজেক্ট সহ, গিট হাবে আপনার প্রজেক্টগুলো সাজানো থাকতে হয়। প্রথমেই দেখে মানুষজন গিট হাব, লিঙ্কডইনে দেখে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল সাজানো থেকে শুরু করে গিট হাবে প্রোডাক্টগুলো কিভাবে সাজাবেন, এই প্রজেক্টগুলো তো রিয়েল লাইফে মানে কিছু তো আমরা করাচ্ছি, বাকিগুলা প্রজেক্ট দিব, সেগুলাকে আবার সাবমিট করলে রিভিউ দেওয়া হয়। বেসড অন দ্যাট সেগুলো গিটহাবে কিভাবে সাজিয়ে রাখবেন, এই জিনিসগুলো সবকিছুই, এবং পোর্টফোলিও কিভাবে বানাতে হয় সবকিছুই দেখানো হয়। হ্যাঁ। সো এটা। আর আমি যদি বলবো যাদের অলরেডি ক্লাসিক্যাল মেশিন লার্নিং পর্যন্ত কাভার, শুধু ডিপ লার্নিং বা এগুলো শিখতে যাচ্ছেন, এটা হয়তো বা তাদের জন্য কোর্স না। কারণ এখানে ডিপ লার্নিং এর অনেকটাই কভার করা হবে, কিন্তু এক কোর্সে ডিপ লার্নিং সব কভার করা যায় না। এটা যারা ওই লেভেলে আছেন তারা জানেন, এটার জন্য এনএলপি ডিপ লার্নিং এর আলাদা কোর্স হতে হয়। বাট এখানে একটা গুড এডিশন আছে, এমএলঅপস, মেশিন লার্নিং অপারেশন ক্লাউডে একটা মডেলকে কিভাবে আপনি লাইফ সাইকেল মেনটেন করবেন, মনিটর করবেন, এই বিষয়গুলো এটা কভার করা হচ্ছে। আর ডেটা সায়েন্সের পুরো বিষয়টা তো আমি দেখাবো। সো অ্যাটলিস্ট এই জায়গায় আমি কনফিডেন্স দিতে পারি। সো বেনিফিটস বলতে স্কিল ডেভেলপমেন্ট এবং রিয়েল লাইফে কাজের এক্সপোজার। ওকে, সো আই থিঙ্ক থ্যাংক ইউ, এই পর্যন্ত থাক। তাই সবাই ভালো থ্যাংক ইউ থাকেন। সো মাচ। জি, আহ, আমি লিভ নিলাম। হ্যাঁ, আসসালাম। থ্যাংক ইউ সো মাচ রসি ভাইকে আজকে আমাদের সাথে এই ওয়েবিনারটাতে জয়েন করার জন্য। ডেফিনেটলি আপনারা যারা জয়েন করেছিলেন, আমি একটা জিনিস বলে শেষ করতে যাচ্ছি। আমি একটা ফর্ম শেয়ার করেছিলাম টাইম টু টাইম চ্যাট বক্সে। সো আপনারা কাইন্ডলি এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন যারা রেকর্ডিং সম্পর্কে জানতে চাচ্ছিলেন, প্লাস আজকে রসি ভাই যেই ম্যাটেরিয়াল গুলো শেয়ার করেছেন ওয়েবিনারে, সেগুলো আমরা হচ্ছে টেক্সট ফাইল, যেসব ফাইল আছে সেই ফাইলগুলো আমরা ফরওয়ার্ড করে দিব। এই কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ করে ফেলবেন। এবং যারা আমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেলস জানতে চাচ্ছেন, আমি রিকোয়েস্ট করবো যে আমি একটা চ্যাট বক্সে একটা টেক্সট দিয়েছিলাম। আপনারা আমাদের এই ক্যারিয়ার পাথ প্রোগ্রামটাতে হচ্ছে যদি একটু ভালো করে জানতে চান, আরো এক্সপ্লোর করতে চান, এই লিঙ্ক, টেক্সটের লিঙ্কে আমাদের হচ্ছে ক্যারিয়ার পাথের ওয়েবসাইট লিঙ্কটা আছে, সো এখানে চলে যেতে পারবেন। এবং আমাদের যদি আপনারা এই পার্টিকুলার কোর্সের পাশাপাশি অন্য কোর্স নিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন রিগার্ডিং এনি কোর্স, আপনারা হচ্ছে আমাদের এই চ্যাট বক্সে আমি একটা নাম্বার দিয়েছি, সিয়াম ভাইয়ের সাথে আপনারা হোয়াটসঅ্যাপের থ্রুতে অথবা টেক্সট বা ফোন ফোন কলও আপনি যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা ওয়েবিনারটা এখানে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ সো মাচ এগেন আপনাদের কোঅপারেশনের জন্য। এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার অন্য কোনো একটা ওয়েবিনারে কিংবা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি একটু শেয়ার করি। আমাদের অফলাইনে, আমরা এতদিন ধরে অনলাইনে কাজ করে এসেছি, আমরা অফলাইনে একটা লার্নিং সেন্টার নিয়েছি ধানমন্ডি 2-এ। সো আমাদের এই অফলাইনের সেন্টারটাকে কেন্দ্র করে আমরা এখন হচ্ছে আমাদের বেশ কিছু অফলাইন সেন্ট্রিক প্রোগ্রামও নামাচ্ছি। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে দেখবেন যে লার্নিং সেন্টার নামে একটা সেকশন আছে। সো ওইখানে আমাদের আপকামিং, এবং ফেসবুকেরও হচ্ছে আমাদের একটা লার্নিং সেন্টারের পেজ আছে। এই দুই জায়গায় আমাদের আপকামিং প্রোগ্রামগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে নোটিফাই করতে থাকবো। সো আপনারা যদি কোনো প্রোগ্রাম নিয়ে আপনারা ইন্টারেস্টেড থাকেন, অনলাইনে যেভাবে কানেক্টেড হয়েছেন আমাদের সাথে, যদি অফলাইনেও জয়েন করতে চান, ডেফিনেটলি আপনারা সেই লুপে থেকে আমাদের সাথে এই প্রোগ্রামগুলোতে জয়েন করতে পারবেন। সো এগেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করছি। যারা জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই শেখার জার্নিটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের আশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সালাম আলাইকুম সবাইকে।